নমস্কার, আমি রিয়াশ্রী। আমাদের সামনে প্রতিদিনের মতো রয়েছে আমার স্যার ডক্টর অনুপম দাস। উনি বায়োসায়েন্টিস্ট ইন নিউরোফিজিওলজি। উনি অথার, উনি অ্যাকুলি ল্যাবস প্রাইভেট লিমিটেডের কর্ণধার। তো সকলেরই স্যার, সকলেরই মেন্টর। তো ওনার কাছ থেকে আমরা আজকে কালকে যেটা শিখেছিলাম সেই ধারাবাহিকতা বজায় রাখবো। তো কালকে আমরা শিখেছিলাম যে স্বপ্ন কি, স্বপ্নের অর্থ, কেন আমরা স্বপ্ন দেখি, এবং স্বপ্ন দেখার পর হার্ট অ্যাটাক হলে সেটা আবার কি করে হার্টটা পুনরুজ্জীবিত হয় সেই সম্পর্কে জেনেছিলাম। কিন্তু কালকে জানা হয়নি যে মানুষ যেরকম কমন আনকমন বিভিন্ন রকমেরই তো স্বপ্ন দেখে, তার অর্থ, তার বিশ্লেষণ এই সম্পর্কে। তো আজকে আমরা সবাই সেটাই শিখতে চাই আপনার থেকে। স্বপ্ন সম্বন্ধে জানবে মানে মনের ভেতরে কি আছে, নিজের মনের ভেতরে কি আছে সেইটুকুনি জানবে, না অন্যদের মনের ভেতরে কি আছে সেগুলোও জানবে? দেখুন, ছোটবেলা থেকে মা কাকিমা সবার সাথে গল্প করতে গিয়ে সবারই ঘুমের সময় কিছু না কিছু কমন আনকমন স্বপ্ন সবারই থাকে। যেমন কালকে আপনাকে আমি বলেছিলাম যে আমরা খাট থেকে পড়ে যাচ্ছি, এই বেসিক স্বপ্নগুলো সবারই মোটামুটি ছোটখাটো থাকেই সবার মধ্যে। তাও স্পেসিফিক্যালি কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশনের পর, কেউ মারা গেলেন তারপর স্বপ্ন দেখছে কেউ, ছোট বাচ্চারা স্বপ্ন দেখছে, তাহলে তো স্পেসিফিক্যালি কিছু অর্থ থাকে, নিশ্চয়ই তার কারণ আছে। তো সেইগুলি আজকে শিখতে চাই, জানতে চাই। আমি আবার যে কালকে যেটা বলেছিলাম আমি রিপিট করে দিই। ড্রিমস বা স্বপ্ন এখনো একটা আন্ডার ডেভেলপমেন্ট সায়েন্টিফিক ডোমেন। যদিও স্বপ্নর সম্বন্ধে রিসার্চ দীর্ঘদিন ধরে হচ্ছে, তাও এখনো কোনো কংক্রিট থিওরি তৈরি হয়নি স্বপ্ন সম্বন্ধে। আমরা কিছু জিনিস জানি, ইইজি ডেটা আমাদের রয়েছে, ব্রেন স্ক্যানের ডেটা রয়েছে, সেখান থেকে কিছু কিছু থিওরিটিক্যাল বেস আমাদের কাছে আছে, কিন্তু তাও স্বপ্ন সম্পর্কিত সমস্ত কিছুই একটা লিটারেচারের মতন। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, সাইকোলজিটা লিটারেচার, এটা একটা সায়েন্স। তাই স্বপ্নর অ্যানালাইসিসও কংক্রিট না, কিন্তু তাও একটা বেসিক ধারণা যে কি করে, কারণ স্বপ্নটা সাবকনশিয়াস আর তোমার অ্যাওয়্যার ব্রেনকে কানেক্ট করতে সাহায্য করে, তোমাকে কিছু জিনিস বলে, তোমার দৈনন্দিন জীবনের ঘটনাবলীগুলোকে কানেক্ট করাতে সাহায্য করে। এবং যেহেতু সেটা অ্যাবস্ট্রাক্ট, যেহেতু সেটা লিটারাল নয় সবসময়, যেহেতু সেটা স্বপ্নগুলো অনেকটাই একটা রূপকথার মতন, যদিও তাতে একটা মিনিং রয়েছে, সেই জন্যই আমি কিছু বেসিক ফ্রেমওয়ার্ক ডিসকাস করব আজকের আমাদের চর্চাতে। বেসিক ফ্রেমওয়ার্ক মানে কিভাবে একটা স্বপ্নকে অ্যানালাইসিস করা যায় এবং তার থেকে কি জানা যায়। এবার যেটা জানা যায় সেটা নট নেসেসারিলি যে সবসময় খনার বচন হবে, তবে যেটাকে বলে একদম অজ্ঞানতার থেকে কিছুটা জেনে রাখলে তারপরে যে ইন্টারেস্টেড সে সেটা নিয়ে আরো বেশি চর্চা করলে, আরো বেশি অ্যানালাইসিস করলে সেই জিনিসগুলো আরো বেটার করে জানতে পারবে। কেমন? তো আমাদের যে আজকে চর্চাটা হবে সেটা বিভিন্ন স্বপ্ন সম্পর্কে হবে আশা করি, যেরকম তুমি বললে প্রথমে। হ্যাঁ হ্যাঁ, একদম আমি ছোট বাচ্চার থেকেই শুরু করতে চাই। ঠিক আছে, শুরু যেমন করো। একদম তারা সদ্যজাত বাচ্চা, নবজাত বাচ্চা, তারা যখন আহ, আসে, বাড়িতে আসার পরই মায়ের কোলে ঘুমিয়ে কিছুদিন পর থেকে একটুখানি হাসতে শুরু করে, বেশ ভালোই হাসে, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে কিন্তু হাসছে, মানে খিলখিল করে হাসছে, এরকম টাইপের হয়। তো ওরা নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখে হাসছে, নাকি ব্যাপারটা কি? ওকে, প্রথমত স্বপ্নটাকে আমরা ভাগ করব দুটো প্রধান গ্রুপে। এক হচ্ছে কনটেক্সট, দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট। কনটেক্সট মানে হচ্ছে যে সন্দর্ভ, মানে স্বপ্নটা
ওভারঅল কি বলতে চায়, স্বপ্নটার থেকে ওভারঅল ইমোশন কি পাওয়া যাচ্ছে, স্বপ্নটা ওভারঅল কি ন্যারেট করছে, মানে পুরো ঘটনাটাকেই যদি আমি এক লাইনে বলতে চাই পুরো স্বপ্নটাকে, তাহলে আমি কি বুঝতে পারছি। দ্বিতীয় হচ্ছে কন্টেন্ট, তার মধ্যে মাইনিউট জিনিসগুলোকে বলে কন্টেন্ট। যেমন স্বপ্নতে তুমি যে ঘটনাগুলো দেখছো, এবারে কনটেক্সটটা সাধারণত তোমার সাইকোলজি এবং তোমার জীবনের অভিজ্ঞতার সাথে জড়িয়ে থাকে, এবং কন্টেন্ট যেটা হয় সেটা তোমার কারেন্ট লাইফ, কিছুদিন আগেকার লাইফ, এই সমস্তর সাথে জড়িয়ে থাকে। তো এবার তুমি বাচ্চাদের স্বপ্ন নিয়ে শুরু করলে। এবার যেহেতু স্বপ্ন আমরা দেখি, এই ব্যাপারটা আমরা জানি বাই আওয়ার অ্যাবিলিটি টু রিকল, মানে একজন স্বপ্ন দেখার পরে সে সেটা লিখলে বা কারো সাথে ডিসকাস করলে তবেই জানা যায় যে সে স্বপ্নটা দেখেছে। এবার বাচ্চারা তো কথা বলতে পারে না, নবজাত শিশু যারা, তারা তো কথা বলতে পারে না, এবং তারা যেরকম বড় হয় অনেকটাই ছোটবেলার মেমোরি তাদের চলে যায়, স্বপ্নগুলো মনে থাকে না, বোঝাতে পারে। তো সেই জন্যই আমরা এটা বলতে পারি না যে তারা স্বপ্ন দেখে বা দেখে না। কিন্তু এর একটা জেনারেল থিওরি রয়েছে। কেমন জেনারেল থিওরিটা কি রয়েছে? স্বপ্ন সবসময় তো লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে ট্রানজিশনের ব্রিজটা করে। যখন প্রচন্ড স্ট্রেসে থাকে তখন সেই স্ট্রেসটাকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে, এবং প্রেগন্যান্সিতে মায়ের পেটে বাচ্চারা তো ঘুমিয়েই থাকে। এবার ঘুমিয়ে থাকার ফলে মায়ের যেরকম বিভিন্ন ইমোশন, মায়ের যে হরমোনাল স্টেট, সেই স্টেটের হিসেবে বাচ্চারা স্বপ্ন দেখে। এটা একটা অনুমান করা হয়েছে যে যেহেতু বাচ্চাদের হার্টটা 14 মাস বয়স, 14 দিনের মাথাতেই ডেভেলপ হয়ে যায় প্রেগন্যান্সি, এবং যেরকম যেরকম বাচ্চারা বড় হতে থাকে তারা ঘুমোয়, এবং ঘুমের মধ্যে মায়ের বিভিন্ন স্ট্রেস হয়, সেই স্ট্রেসটাকে হ্যান্ডেল করার জন্য তারা স্বপ্ন দেখে। কন্টেক্সচুয়ালাইজ করতে হবে তো। এবং তারা যখন জন্মের সময় বেরোয় তখনও তারা স্বপ্ন দেখে, কোনো ভয়ের স্বপ্ন দেখে, যেটা তাদের বডিতে এতটা অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয় যে সে পুশ করে বেরোনোর চেষ্টা করে। কেমন, এটা হচ্ছে একটা অনুমান। এবারে দেখো, একটা বাচ্চা তো জানে না যে তার মা কে, সুতরাং অনুমান হচ্ছে যে বাচ্চারা মায়ের পেটে থাকার সময় তার হরমোনাল স্টেটের উপরে ভিত্তি করে স্বপ্ন দেখে, এবং স্বপ্নতে কোনো একটা মায়ের কোনো একটা মেয়ে তাকে আদর করছে, ভালোবাসছে, তাকে কাছে কাছে ডাকছে। এই স্বপ্নগুলো বাচ্চারা দেখে, এরকম একটা অনুমান করা হয়েছে ওভার এ পিরিয়ড। তো বাচ্চারা যখন বেরোয়, বেরোনোর সময় তো তাদের মানে বাচ্চারা মায়ের পেটে যখন থাকে তাদের লাংসটা তো বন্ধ থাকে, প্লেজেন্টার থ্রুতেই তারা অক্সিজেনটা পায়, কর্ডের থ্রুতে। কেমন, বেরিয়ে যাওয়ার পরে কর্ড কেটে দেওয়া হয়, তারপরে বাচ্চারা যেই কাঁদে তখন লাংসটা তাদের ওপেন হয়, বেরিয়ে। আচ্ছা। এবারে মা, সে তো আর দেখেনি, মাকে দেখেনি, সে তো প্রথমবার পৃথিবী দেখছে। তো এবারে প্রথমবার যখন পৃথিবীটা দেখছে তখন বাচ্চাটা বুঝছে কি করে যে যে আমাকে কোলে নিয়েছে সে মা, মানে সে ডিস্টিংশন কি করে করছে। দিদা, ওখানে অনেকেই রয়েছে, নার্সও রয়েছে, দিদাও রয়েছে, বাবাও অনেকজন রয়েছে। একটা বাচ্চা বুঝতে কি করে পারে যে এটা আমার কেউ একজন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। বাচ্চাটা নার্সের দুধ খেতে চায় না কেন, মায়ের দুধই কেন খেতে চায়, কি করে বোঝে? তো এটা এইভাবেই বোঝে। এটাও একটা অনুমান, বিভিন্ন স্ক্যানিং এর থ্রুতে এবং বিভিন্ন এক্সপেরিমেন্টের থ্রুতে বৈজ্ঞানিকরা এটা একটা হাইপোথেসিস করেছে যে বাচ্চারা যখন স্বপ্নটা দেখে মাকে নিয়ে, আমরা যখনই স্বপ্ন দেখি একটা ভালো খারাপ কিছু একটা তো ফিলিংস আসে, তো পরের দিন সকালেও সেটা থাকে। উনি মা তাকে কোলে নেয়,
তার যে ফিজিওলজিক্যাল চেঞ্জ, হরমোনাল চেঞ্জ, তার ঠিক ওরকমটাই ভালো লাগে যেরকমটা সেই স্বপ্নে তার ভালো লাগতো। তো বাচ্চা মাকে চেনে না, স্বপ্নতে সে যাকে দেখে সেটাকে মায়ের মধ্যে প্রজেক্ট করে বাচ্চা, ঠিক আছে? এবং প্রজেক্ট করার জন্যই কি হয় যে মাকে সে বুঝতে পারে যে এটা এটা ওই যে স্বপ্নতে আমি যাকে দেখেছি যে আমাকে আদর করছে, ভালোবাসছে, এটা সেই। কেমন? এবং যদি সে মায়ের সাথে খুব এবার একটা বাচ্চা যখন জন্মায়, মা আর বাচ্চা দুটো আলাদা শরীর, কিন্তু তাদের মনটা জোড়া থাকে, কারণ না হলে তো আর কি বাচ্চার খিদে পেলে মা তো আর বুঝতে পারবে না, দুজনের যে কানেকশনটা খুব ডিপলি হয়। এটাকে আমরা বলি সেকেন্ডারি নার্সিসিজম। সেকেন্ডারি নার্সিসিজম মানে তার মায়েরও মাথার মধ্যে, মনের মধ্যে একটা বাচ্চার ভাব থাকে, সেটা বাচ্চাকে প্রজেক্ট করে, এবং বাচ্চার কাছে মাও তার একটা অংশ, মায়ের কাছে বাচ্চাও একটা অংশ, মানে এক্সটেনশন। মা বাচ্চার এক্সটেনশন, বাচ্চা মায়ের এক্সটেনশন, দুজনে সেপারেবল না। কেমন? আলাদা না, দুজনে আলাদা না, দুজনে একটাই। বাচ্চারা ঠিক এইভাবেই জন্মায়, এবং মেয়েরাও খুব একটা, মানে যারা, মানে মা যে, সে বাচ্চাটাকে আলাদা করে দেখতে পারে না, সে তার শরীরের এখনো অংশ, শরীর থেকে বেরিয়ে গেছে কিন্তু তাও সেটা তার অংশ। তো এবার এই জন্যই মার যেরকম যেরকম ফিলিংস হবে বাচ্চা জন্মানোর পরে, বাচ্চার শরীরেও সেই চেঞ্জ গুলো হবে। মা যদি খুব হাসি খুশি থাকে, বাচ্চারও হরমোনাল ডোপামিনটা বেড়ে যাবে। মা যদি প্রচন্ড রেগে থাকে, বাচ্চারও অ্যাড্রিনালিনটা বেড়ে যাবে। কেমন? এবারে বাচ্চাটা তো আর পৃথিবীটা অতটা দেখেনি, ওর তো ব্রেনটা, মানে আমরা তো খুব ছোট্ট ব্রেন নিয়ে জন্মাই, ব্রেনটা যেরকম যেরকম আমরা বড় হই সেটা গ্রো হয়, কারণ অত বড় ব্রেন নিয়ে তো আর, মানে অত বড় ব্রেনকে তো আর মায়ের শরীর সাপ্লাই দিতে পারবে না, তাই আমরা খুব ছোট্ট ব্রেন নিয়ে জন্মাই, ওখানে কিছুই থাকে না। তো এবারে বাচ্চা তো আর জানে না কে মা, কে বাবা, কি বৃত্তান্ত, কে ভাই, কে বোন, কারণ তার ব্রেনটা কমপ্লিটলি একটা ফ্রি জিনিস। এবারে সে হয়তো দেখছে মা দুধ খাওয়াচ্ছে, মানে খিদে পেলে মা দুধ খাওয়াচ্ছে, বা বাবা আসছে, এরকম জিনিসগুলো সে চোখের সামনে দেখছে, লোকের কথাবার্তা শুনছে, কিন্তু সে কিন্তু এখনো কথার মানে জানে না। সে যেটা দেখছে সেটার কিন্তু মানে জানে না। কেমন? যাদের দেখছে তারা কে সেটা এখনো তার মাঝখানে, তার মাথায় তৈরি হয়। একটা বাচ্চা পৃথিবীটাকে সেন্স করছে জাস্ট ফিলিংস দিয়ে, তার হরমোনাল স্টেট। কেমন? সে কথার মানে বুঝছে না, কিন্তু কথার যে ফ্রিকোয়েন্সি সেটা বুঝছে। যেরকম কেউ আদর করলে এটা গলার আওয়াজ আলাদা থাকবে, রেগে গেলে গলার আওয়াজ আলাদা থাকবে। তো সে সেগুলোকে সেন্স করছে। এবার সেন্স করার পরে যেহেতু আমি তোমাকে গতকাল বলেছিলাম যে আমাদের যখনই কোনো আমরা এক্সপিরিয়েন্স করি যেটা ব্রেনকে মেমোরিতে স্টোর করতে হবে, ব্রেন তখন ঘুমিয়ে পড়ে। এবার বাচ্চারা একটু কিছু সেন্স করলো, এবার ব্রেনে তো কিছু নেই, ওটাকে মেমোরিতে ঢোকাতে হবে, সেই জন্যই তারা ঘুমিয়ে পড়ে। এবার ঘুমিয়ে পড়ার পরে ঘটনাগুলো তো আর তার মনে থাকে না, ফিলিংস গুলো মনে থাকে। স্বপ্ন দেখে, ফিলিংস গুলো ব্রেনে ঢুকে যায়, স্বপ্ন দেখে, ফিলিংস গুলো ব্রেনে ঢুকে যায়। তো সেই জন্যই মা যদি খুব ভালোবেসে আদর করে দুধ খাওয়ায়, মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের একটু আদর করে, সারা ওর চোখের দিকে যদি তাকিয়ে থাকে, কারণ বাচ্চারা চোখের ভাষাটা বুঝতে পারে, চোখের দিকে যদি এইভাবে মা তাকিয়ে থাকে, তাহলে বাচ্চারা যে স্বপ্নগুলো দেখে সেগুলো খুব ভালো স্বপ্ন দেখে। কি দেখে কি দেখে না এটা আমরা আগেই জানি না, কিন্তু থিওরিটিক্যালি আমরা এটা অ্যাজাম্পশন করতে পারি যে যেহেতু স্বপ্ন দেখে মানুষ তখন যখন যখন তার ব্রেনটা একটা সারাদিনের ঘটনাগুলোকে মেন মেমোরিতে নিয়ে যেতে চায় এবং কনটেক্সচুয়ালাইজ করার জন্য স্বপ্নটা দেখায়, যখন সে কিছু বুঝতে পারে। তো অবভিয়াসলি একটা বাচ্চার বোঝার কোনো ক্ষমতা নেই, তাকে স্বপ্ন দেখেই সেইগুলোকে, সেই সেন্স গুলোকে কানেক্ট করতে হবে। এবার যখনই সে দেখে মা তার চোখের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে, আদর করে দেখছে, তাকে ধরেছে, মায়ের শরীরটা উষ্ণ,
মা মানে হারিয়ে গেছে বাচ্চার মধ্যে, তখন তার ভালো ফিলিংস হয়, সে যখন ঘুমিয়ে পড়ে সে আবার সেই পেটে থাকার সময় যে স্বপ্নটা দেখতো, ধরো তার মায়ের সাথে খেলতো বা কোনো একটা মেয়ে, তখন সে বুঝতে পারে না এই মেয়েটাই হচ্ছে সেই মেয়ে যাকে আমি স্বপ্নতে দেখেছি। সেই জন্যই হাসি, বাচ্চারা এমনিতে হাসতে শেখে হচ্ছে 3 মাস বা 4 মাস বয়সে ইন জেনারেল, কিন্তু স্বপ্নতে হাসে বাচ্চারা, কারণ স্বপ্নের মধ্যেই কারণ হাসিটা যেটা অ্যাওয়ারনেসের শেখা সেটা একটু সময় লাগে, কিন্তু সাবকনসিয়াসে হাসিটা তো থাকে জেনেটিক্যালি, তো সেই জন্যই সে হাসে যখন তার সাবকনসিয়াসটা অ্যাক্টিভেট হয়। তো এই জন্যই আমরা বুঝতে পারি যে যখনই মা বাবা খুব আদর দেবে, মা বাবার মধ্যে ভালোবাসা থাকবে, ঘরের পরিবেশটা খুব সুন্দর থাকবে, তখন বাচ্চারা স্বপ্ন তো বাচ্চাদের মুখশ্রীতে না প্রচন্ড ইনোসেন্ট মনে হবে। তুমি হয়তো টুটুনের ক্ষেত্রে দেখে থাকবে প্রচন্ড ইনোসেন্ট। আর যখন যখন মা বাবার মধ্যে ডাইনামিক্সটা ভালো না, একটা টেনশন চলছে, একটা স্ট্রেস চলছে, বাড়ির এনভায়রনমেন্টটা ভালো না, তখন বাচ্চার মুডটা অনেকটা এরকম হয়ে যায়, ঘুমের মধ্যে সে এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে থাকে, রাতে জাগতে থাকে। তো বাচ্চারা সবসময় ঘরের এনভায়রনমেন্ট আর মায়ের ফিলিংসটাকে রিফ্লেক্ট করে। আচ্ছা। দুজনে আলাদা নয় তো, মা আর বাচ্চা একই থাকে। ওকে, মা আর বাচ্চার ফিলিংসটা খুব ডিপলি কানেক্টেড থাকে, দুজনে আলাদা দুটো শরীর, কিন্তু মানে শরীরটাকেও বাচ্চা আলাদা করে বুঝতে পারে না, মানে সে তার মায়ের মাঝখান, মায়ের মানে সে যে একটা আলাদা প্রাণী এটা বুঝতে বাচ্চার অনেক সময় লেগে যায়। সে ভাবে যে সে তার মায়ের মতনই, মানে এটা সেই, মানে মা আলাদা আমি আলাদা, এই দুটো এটাও টাইম লাগে। সে যেটা হচ্ছে সে হচ্ছে যে এটা বোধহয় আমি, মানে যাকে আমি দেখছি, কারণ ও হাসলে আমারও হাসি পাচ্ছে, ও কাঁদলে আমারও কান্না পাচ্ছে, ও রাগলে আমারও রাগ পাচ্ছে, তাহলে এই এই মাটাই বোধহয় আমি, এইরকম ভাবে। তারপরে আস্তে আস্তে যেরকম সে বড় হয় সে আলাদা করতে শেখে নিজেকে। আমি এটাই বলতে চাইছি, মানে একটু বড় বয়সের বাচ্চারা, 2-3 বছর, যারা একটু জ্ঞান হয়ে গেছে আর কি, জ্ঞান বলতে মানে মোটামুটি নিজের কাজটা নিজে করতে পারে, হাঁটতে চলতে পারে, কথা বলতে পারে, খিদে পেয়েছে বলতে পারে, সেই সমস্ত বাচ্চাগুলো কিছুদিন একটু বড় হয়ে যাওয়ার পর হঠাৎ করে ঘুমের মধ্যে ভয়ে উঠে পড়ে, কিছু একটা স্বপ্ন দেখেছে, বা জিজ্ঞাসা করলে বলে যে আমি না কিছু একটা ভূতের স্বপ্ন দেখেছি, বা কেউ আমাকে তাড়া করেছে, এরকম স্বপ্ন দেখেছি। উম তার তো মোটামুটি জ্ঞান আছে, ঠিকঠাকই বলতে পারার কথা, এবার সেইটারও কি কোনো অর্থ থাকতে পারে? হ্যাঁ দেখো, যেটা আমি তোমাকে বললাম যে যাহা তো মার বাচ্চার সম্পর্ক, কোনো বাচ্চারই নিজস্ব সত্তা তৈরি হতে অনেক সময় লাগে, কারণ ব্রেনটা 25 বছর বয়স পর্যন্ত ডেভেলপ হয়। অধিকাংশ বাচ্চাদেরই সত্তা 12-13 বছরের আগে ডেভেলপ হয় না, তাদের নিজেদের সত্তা। মেয়েদের একটু আগে হয়, মেয়েদের ব্রেন ডেভেলপমেন্ট একটু আগে শেষ হয়, ছেলেদের 25 বছর পর্যন্ত চলে। ঠিক আছে, তো এবারে বাচ্চাদের নিজস্ব ফিলিংস বা নিজস্ব ধারণা বলে কিছু থাকে না। ধরো এবার মা বাবার মধ্যে একটা সাপ্রেস টেনশন চলছে, তাদের মধ্যে ইন্টিমেসি নেই, তাদের মধ্যে ইমোশনাল রেগুলেশন নেই, তারা দুজনে একজন আরেকজনকে উপভোগ করছে না, কেমন? তো এবারে ওই বাচ্চাটাকে বড় করাটা মায়ের কাছে একটা টাস্কের মতন হয়ে যায়, সেটা একটা ন্যাচারাল প্রসেস হয় না, সেটা মানে একদম সিমলেস হয় না। যে কোনো জিনিস যেটার সাথে তুমি ইমোশনালি কানেক্টেড থাকবে সেটা অলমোস্ট এরকম তোমার মনে হবে যেরকম বাটারের মধ্যে গরম নাইফ, মানে একদম সিমলেস, মানে তোমার মনে হবে না যে কোনো জোর লাগছে, বরঞ্চ ওই টাস্কটা করার পরে তোমার আরো এনার্জেটিক তুমি হয়ে যাবে, কেমন? তো এবারে যদি ঘরের এনভায়রনমেন্ট এরকম হয় যে এবারে মাকে তো তার বাচ্চাকে ইমোশন দিয়ে যেতে হবে, কিন্তু সে তো আর ইমোশনের ব্যাংক না যে সে ইমোশন দিয়ে যাবে, তাকে কেউ ইমোশন দেবে সেটাই তো সে বাচ্চাকে দেবে। এবারে মা ধরো ইমোশনটা পাচ্ছে না, তাহলে সে দিতে পারছে না, সে এক্সস্ট হয়ে যাচ্ছে, তখন বাচ্চারা ভয়ের স্বপ্ন দেখতে আরম্ভ করে, মায়ের মধ্যে চাপা রাগ। এবারে বাচ্চারা বুঝতে পারে না যে সবই তো মা হাসছে কি সুন্দর সামনে, তাও একটা তার কিরকম লাগছে,
তো তখন স্বপ্নের মধ্যে সে আননোন ফেসেস দেখে, মুখোশ পরা লোক দেখে, এবং এটা বড়রাও অনেক মেয়ে আছে যারা দেখে যে মুখোশ পরা কিছু লোক, কিছু আননোন লোক তাকে তাড়া করছে বা তার পেছনে ছুটছে, সে ভয় পেয়ে যাচ্ছে। এবং এটাকে এইভাবে ইন্টারপ্রেট, মুখোশ পরা মানে মুখোশ পরা বা আননোন মানেই হচ্ছে কাছের লোকেদের ঠিক চিনতে পারছে না সে, মানে বাইরে এক ভেতরে এক, বাইরে আসছে কিন্তু ভেতরে, মানে বাইরে হাসছে কিন্তু ভেতরে একটা পরিকল্পনা চলছে, বাইরে খুব আনন্দে দেখা যাচ্ছে কিন্তু ভেতরে একটা রাগ জ্বলছে। তো এবারে মুখের ভাব বা হাব ভাব দেখে লোকে সাধারণত বোঝে না, কিন্তু ব্রেনটা ডিকোড করতে পারে। কারণ তুমি যতই লুকিয়ে রাখো, তোমার ভেতরের এনার্জিটা যদি লোভের হয়, রাগের হয়, আমরা সেন্স করতে পারি। তো সুতরাং যখনই সেটা ছোট বাচ্চাই হোক বা বড়রাই হোক, কেউ যদি এরকম স্বপ্ন দেখে যে মুখোশ পরা লোক তাকে তাড়া করছে, ভূত তাকে তাড়া করছে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা বেশি, বা আননোনরা তাকে তাড়া করছে, ভূত মানে হচ্ছে সে লাইফটাকে ফিল করতে পারছে না। কারণ মা তো ইমোশনের মাধ্যমেই বাচ্চাটাকে জীবন দিচ্ছে, কারণ বাচ্চাটা এখনো জানে না যে সে একটা আলাদা এন্টিটি মায়ের থেকে। অনেক বড় বয়স হওয়ার পরেই জ্ঞানটা আস্তে আস্তে আসতে আরম্ভ করে, আমির ব্যাপারটা, একটা সেপারেশনের ব্যাপারটা। তো তিন বছর বয়সে একটু একটু ধারণা হয় যে আমি আলাদা, মা আলাদা, কিন্তু পুরোপুরি সেপারেশনটা হয় না। তো এবার সেই জন্যই মায়ের মধ্যে যদি একটা রেজিস্ট্যান্স চলে আসে, সে ইমোশন পাচ্ছে না, সে হ্যাপি নয়, তাহলে মা লাইফ ফিল করে না, তার মনে হয় না যে সে বেঁচে রয়েছে। তখন বাচ্চারা ভূতের স্বপ্ন দেখে। ইন জেনারেল এটা আমরা ক্লিনিক্যাল আমাদের যত ডেটা নিয়েছি পেশেন্টদের থেকে, সেখান থেকেও আমরা মোটামুটি এই জিনিসটা আজকে কোরিলেশন করে জানি যে যে কোনো ক্ষেত্রে বাচ্চাকে জন্ম দেওয়ার পরে মা যদি বাইরের থেকে ইমোশন না পায়, তার যদি মনে হয় যে আমার জীবনটা কি এটাই মিনিং, তার যদি ডিপ্রেশন লাগে, তার যদি রাগ ধরে, সে যদি জীবনটাকে অনুভব না করে, তার হার্টটা যদি আনন্দ না অনুভব করে, তখন বাচ্চারও হার্টটা মনে হয় যে কিছু একটা বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, কিছু একটা নেই। তো এই প্রসঙ্গে একটা কথা বলছি আমি, মানে আমাদেরই এক বন্ধু আমাকে একজন বলছিল একটা কথা, যেটা ধরুন অনেক সময় অনেক পরিবারে হয় না যে মেয়ে সন্তান চাই না, ছেলে সন্তান চাই, তখন মার তো ইমোশনাল ডিসব্যালেন্সড হয়ে যায় অবভিয়াসলি। যখন বাচ্চাটা হচ্ছে তখন তো তাহলে সেই বাচ্চার সাথে মার ইমোশনাল কানেকশন একদমই নেই। তো সেই বাচ্চা অবভিয়াসলি তাহলে এই সমস্ত স্বপ্ন দেখতে পারবে আর কি, মানে পারে। ঘুমটা তার ভালো হবে না, বা স্বপ্ন যখন দেখবে সে সুন্দর স্বপ্ন দেখবে না, কারণ মায়ের সাথে তার সেই যে বন্ডিংটা সেটা তো হওয়া উচিত না, যদি ইমোশনটা বাইরে থেকেই আসে সেই পরিপ্রেক্ষিতে। এরকম যদি কোনো পরিবার থাকে যেখানে কেউ যদি বলে আমার ছেলে চাই বা মেয়ে চাই, সেই বাড়িতে যদি কোনো, মানে যে প্রেগনেন্ট হবে বা হচ্ছে, তার উচিত সেই বাড়িতে সবাইকে জুতো মারার আর ওই বাড়িটা ছেড়ে চলে আসা। তার পেছনে অনেক কারণ আছে। তার পেছনে কারণ হচ্ছে যে একটা সন্তান পৃথিবীতে যখন আসছে, একটা আত্মা, একটা লাইফ, তারা মা বাবাকে চুজ করছে। কেমন? ভারতে 7 লাখ কাপলস রয়েছে যাদের কোনো সন্তান নেই, কিন্তু রাস্তাঘাটে তুমি বাচ্চা দেখবে না। কেউ অনাথ আশ্রমে বড় হয়েছে, যেরকম আমারও ছোটবেলায় মা নেই, মা ছিল না, তো আমি দাদু দিদার কাছে মানুষ হয়েছি। কোনো পাড়াতে একজনের মা মারা গেলে পাশের বাড়ির বৌদি হোক, কাকিমা হোক, দিদা হোক, কেউ একজন বাচ্চাটাকে তুলে মায়ের আদর দিয়েই দেয়। বুঝেছ? তো একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে
তাকে বড় করার জন্য কেউ না কেউ থাকেই। খুব কম এরকম হয় যে বাচ্চা রাস্তায় ফুটপাতে পড়ে রয়েছে, কেউ তাকে তুলছে না। একটা কুকুরের বাচ্চাও যদি রাস্তায় পড়ে থাকে, খিদেতে কাঁদে, কোনো না কোনো মানুষ গিয়ে তাকে একটু খাইয়ে তাকে পোষ মানে। কেমন? তো সুতরাং একটা বাচ্চার মা বাবা পাওয়া বা গার্জেন পাওয়া অনেক সহজ, কিন্তু মা বাবার সন্তান পাওয়াটা, যেটাকে তোমরা বাংলাতে বলো ভাগ্যের ব্যাপার। তার কারণ একটা লাইফ তোমাকে চুজ করছে, চয়েসটা তোমার না, চয়েসটা একটা লাইফ। চয়েসটা তোমার হলে তাহলে তো সেক্স করলেই বাচ্চা হতো, তাই না? তাহলে তো বাচ্চাই ভরে ভরে যেত, এরকমটা তো হয় না। তো একটা জীবন তোমাকে চুজ করছে। তো আমি এটা তোমার মাধ্যমে বলে দিতে চাই যে যে কোনো মেয়ের যদি শ্বশুর বাড়িতে বা কেউই যদি বলে আমার কি চাই, বাচ্চাটা তুমি চাইতে পারো না, বাচ্চাটা তোমার তোমার পার্টনারের ইমোশনাল কানেক্টের জন্য একটা লাইফ তোমাদেরকে চুজ করে। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব কিভাবে এটা হয় বা কিভাবে মানে না। আমি আজকে এই কথাটা উত্থাপন এই জন্যই করলাম যে আমি সব আসছি, আমি এটাতে আসছি, এটা শেষ করি। তো কনসেপ্টটা হচ্ছে, যেহেতু একটা জীবন তোমাকে চুজ করছে, তুমি কিন্তু জীবনকে চুজ করতে পারছো না, তোমার কাছে কোনো চয়েসই নেই। তুমি সারা জীবন সেক্স করে গেলেও কোনো সন্তান, কোনো একটা জীবন যদি তোমাকে চুজ না করে, তুমি মা বাবা হতে পারবে না, তাই তো? তো যেহেতু জীবনটা তোমাকে চুজ করছে, তুমি জীবনকে চুজ করতে পারো না, সেই জন্যই তুমি চাইতে পারো না। কেমন? এবং যারা এরকম চাওয়া পাওয়ার কথা বলে, তারা নিতান্তই অশিক্ষিত, বর্বর, অভাগা, এবং তারা অলরেডি মৃত। তাদের জীবনের সম্পর্কে কোনো ধারণা নেই, তারা জীবনকে অনুভব করে না, সেটা একটা মর্গ। তো এরকম যদি কখনো হয় যে কেউ একজন চাইছে আমার মেয়ে হোক, আমার ছেলে হোক, সে শ্বশুর বাড়ির লোকই চাক, মাই চাক বা বাবাই চাক, কেউ যদি সেটা চায়, মার উচিত তৎক্ষণাৎ জুতোটা মুখের মধ্যে মেরে ওখান থেকে বেরিয়ে আসা। কারণ কারণ মর্গে শুধু ইঁদুর থাকে, মর্গে নতুন বাচ্চা জন্মায় না। সেই বাচ্চা কোনোদিনও ভালোভাবে সেখানে মানুষ হতে পারে না, যা চাই সেটা পেলেও হতে পারে না, কারণ জীবনটা চুজ করছে মা বাবাকে। কেমন? তুমি বাচ্চাকে যখন প্রথমবার দুধ খাইয়েছো, তুমি একটা ফিলিংস এক্সপিরিয়েন্স করেছো, করেছো তো? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, একবার রিকল করার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। শরীরে একটা তরঙ্গ উঠে গেল, আমি সেম সেই হসপিটালের বেডটা অনুভব করলাম, যে সময় যেভাবে ওকে খাইয়েছিলাম দুধ। 100 কোটি টাকা যদি আমি আরেকটা মেয়েকে দিই, 100 কোটি টাকা আমি যদি একটা মেয়েকে দিই, সে কি ওই টাকাটা দিয়ে এই অনুভূতিটা পেতে পারে? না, এটা তো সম্ভবই নয়। পেতে পারে না তো। না, টাকাটা পেতে পারে, কিন্তু ওই টাকাটা খরচা কিছুদিন হওয়ার পরেই তার এই অনুভূতিটার দরকার, তাই না? হ্যাঁ। সুতরাং এই যে অনুভূতিটা একটা মোমেন্টের ব্যাপার, কিন্তু এই যে অনুভূতি, এটা তো সারা জীবনের একটা গিফট। তো হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা গিফট। ইন্ডিয়া 1983-তে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে। খেলাটা একদিনে হয়েছে, জেতার মোমেন্টটা 2 মিনিটের মোমেন্ট, কিন্তু সেটা তো দেশের জনসাধারণকে আজকেও একটা সেন্টিমেন্ট দিয়ে চলেছে, তো একটা গুড ফিলিংস দিয়ে চলেছে। তো অবশ্যই কপিল দেব কাপ ওঠাচ্ছে, সেটা দেখে সবারই একটা ভালো লাগে, অবাল বৃদ্ধ বনিতা, হ্যাঁ, নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে। তখন দেশে এত লোক ছিল না, এখন প্রচুর লোক হয়ে গেছে, কিন্তু সেটা
ওই কাপ ওঠাতে দেখলে যেই হোক না কেন তার একটা ভালো লাগে, ঠিক আছে? তাহলে কাপ ওঠানোটা কিন্তু একটা এমন ঘটনা যেটা লং টাইম পর্যন্ত লোকেদেরকে গুড ফিলিংস দেয়। হ্যাঁ, আমরা যখন জীবনে ডাউন থাকি, যখন একটা সারাদিন ভালো চলছে না, ধরো হঠাৎ করে আমি ওই ক্লিপটা দেখলাম, চোখের সামনে আসলো, একটু ভালো লাগবে যে হ্যাঁ কপিল দেব ইন্ডিয়া অত আন্ডারডগ ছিল, পেলে আমিও পারবো। ঠিক সেই রকমই একটা মেয়ে জীবনে কষ্ট করছে, তার জীবনটা ঠিক নয়, সে চোখ বন্ধ করে যদি সেই দৃশ্যটাকে একবার দেখে, তাহলে তার যে অনুভূতি, সেই অনুভূতিটাই তাকে আবার মোটিভেশন দিয়ে দেবে। হ্যাঁ অবশ্যই। এই জন্যই ক্লিনিক্যাল ডেটাটা হচ্ছে যে মেয়েদের সন্তান হয়েছে, তারা যাদের সন্তান হয়নি সেই মেয়েদের থেকে অনেক বছর বেশি বাঁচে। ছেলেদের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 2 বছর, মানে যাদের সন্তান হয়নি তাদের থেকে যারা বাবা হয়েছে তারা 2 বছর বেশি বাঁচে। আচ্ছা। কিন্তু এরকম কিন্তু কোনো ডেটা নেই যে যে ছেলে মা বাবার কাছে বড় হয়েছে আর অনাথ আশ্রমে বড় হয়েছে তাদের বয়সের কোনো ডিফারেন্স। আচ্ছা। তার মানে তুমি বুঝতে পারছো যে সন্তান তোমাকে চুজ করাটা তোমার কাছে একটা লাইফ লং ফিলিংস, যেটা কোনো টাকা দিয়ে রিপ্লেস করা যায় না, আর যেটা চাইলেই পাওয়া যায় না, কেমন? এবং যেই ফিলিংসটা তোমাকে 2 থেকে 2.5 বছর বেশি জীবন দেয়, কেমন? কিন্তু যে এবার বাচ্চা অনাথ আশ্রমে বড় হয়েছে কি দাদু দিদার কাছে বড় হয়েছে কি মা বাবার কাছে বড় হয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু বাচ্চার বয়সটা খুব একটা ভ্যারি করে না, ঠিক আছে? তো এবার এটা আমি তোমাকে এই পরিপ্রেক্ষিতটা বললাম। এবার এই পরিপ্রেক্ষিতটা তুমি বুঝলে তো? হ্যাঁ বুঝেছি। এবারে এইটা যদি পরিপ্রেক্ষিত হয়, এবার ধরো একটা মেয়ে, ভারতে তো সবকিছুই কন্ট্রোলের ব্যাপার, মেয়েদেরকে আর বাচ্চাদেরকে কন্ট্রোল করে সবাই নিজেদের পাওয়ারটা অনুভব করে, কারণ বাইরে পুরুষের সমাজে লড়াই করার ক্ষমতা তো নেই, সেখানে তো বেতের বাড়ি খেয়ে আর কি। তো সেই জন্য ভারতে বাচ্চাদেরকে দাবি রেখে আর মেয়েদেরকে দাবি রেখে পুরুষত্বটা বেড়ায় আর কি, বুঝেছো? তো এবার অনেক মেয়েরাই পারে না সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। এবারে সেই মেয়েরা একটা চাপের মধ্যে রয়েছে যে ছেলে হবে তো, ছেলে হবে তো, ছেলে হবে তো, ছেলে হবে তো। তুমি যে ঘটনাটা বললে যে কারো যদি এরকম একটা কেস থাকে যে ছেলেই চাই, ছেলে হবে তো, তো সে রেজাল্ট সেন্ট্রিক হয়ে গেছে, মানে সে যে মাতৃত্বটা অনুভব করছে না, তার মধ্যে ইমোশনটা ডেভেলপ হচ্ছে না, সে রেজাল্ট সেন্ট্রিক হয়ে গেছে। ডিউরিং প্রেগন্যান্সি, মানে প্রেগন্যান্সির পুরো পিরিয়ডটাই তো সে থ্রেটে কাটিয়ে গেছে, মানে ভয় পেয়ে থ্রেটে কাটিয়ে গেছে। এবারে সেই প্রেগন্যান্সি তো সে ভয়ের স্বপ্ন দেখবে, হয়তো বাচ্চার স্বপ্ন দেখলেও সে হয়তো দেখবে যে বাচ্চাটা চুরি হয়ে যাচ্ছে, বা বাচ্চার স্বপ্ন দেখলেও সে কোনো এভলিউশনারি স্বপ্ন দেখবে, মানে মাছের স্বপ্ন দেখবে বা বাঁদরের স্বপ্ন দেখবে। কেন? কারণ কারণ তার মধ্যে একটা ভয় যে আমি কি পাবো, ঠিক আছে না? তো সেই জন্য এরকম অধিকাংশই হতে পারে যে মানুষের যে জেনেটিক এভলিউশন হয়েছে, তো সেই মেয়েটা যদি এরকম থ্রেটের মধ্যে দিয়ে যায়, সে ডাইনোসর দেখতে পারে স্বপ্নে, কেমন? সে চিম্পাঞ্জিস দেখতে পারে স্বপ্নে, সে ছোট বাচ্চাকে প্রচন্ড, মানে সেই ছোট বাচ্চাকে ডাইনোসরের মতন দেখতে পারে, ছোট বাচ্চাকে বাঁদরের মতন দেখতে পারে। ওকে, কারণ ওর মধ্যে যে শেম অ্যান্ড গিল্টের একটা ঢুকিয়ে দেওয়া আছে। এবং ভারতে এটা অনেক বছর চলেছে, মেয়ে বাচ্চা হলে তাদেরকে মেরে দেওয়া হয়েছে, হরিয়ানাতে স্ক্রিনিং করে অ্যাবর্ট করে দেওয়া হয়েছে। মানসিক বিকৃতি, যেরকম আমি তোমাকে বলেছি এই দেশটা মানসিক বিকৃতির উপরে তৈরি দেশ। তো সেই জন্য সেই ধরনের মেয়েরা যারা প্রেগনেন্সি এরকম করে কাটাচ্ছে তারা প্রচন্ড ভয়ে কাটাবে। এবারে ভয় যখনই তুমি পাবে তখন তো তোমার সিম্প্যাথেটিক ডমিনেন্স হবে, আমরা দ্বিতীয় দিনে চর্চা করেছি, তো সেই সময় তোমার অ্যাড্রিনালিনটা বাড়বে। এবারে কিডনির ওপরে একটা অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থাকে, সেখান থেকে একটা হরমোন বেরোয় এপিনেফ্রিন। তো সেই সমস্ত বাচ্চাদের যাদের মাদের ওপরে এরকম প্রেশার দেওয়া হয়েছে তাদের প্রচন্ডই পরিমাণে
অ্যাড্রিনালিন বেশি হওয়ার চান্স থাকে, কিডনির ওপরে প্রেশারটা পড়ে সেই বাচ্চাদের প্রেগন্যান্সি। কেমন? এটাকে বলা হয় হচ্ছে, এবার মেয়েদের যদি যখনই মেয়েদের মধ্যে রাগটা বাড়ে, তুমি দেখবে তাদের বডি হেয়ারটা বেড়ে যায়। কেমন? রাগ বাড়লে তাদের বডি হেয়ার বেড়ে যায়, কারণ অ্যান্ড্রোজেনিক তো, মানে ছেলেদের হরমোন আর কি, রাগের হরমোন। তো এই জন্যই হতে পারে যে প্রচন্ড লোমশ বাচ্চা দেখছে তারা স্বপ্নতে, সেটা অ্যাকচুয়ালি তাদেরকে ওই অ্যান্ড্রোজেনেসিসটা করে দেয়। এই হলো যে ঘটনা। আচ্ছা, সন্তান অনেকটাই পাওয়াটা শুনলাম। সন্তান পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। যারা সেই সৌভাগ্যটাকে চাওয়া নেওয়া করে তাদেরকে জুতো পেটা করা উচিত। জুতো পেটা না করলে রাতে বেলা পালিয়ে যাওয়া উচিত। এই এই তো ব্যাপার। আচ্ছা, এই প্রসঙ্গ ধরেই একটা কথা বলেছি। যারা বিভিন্ন কারণে হয়তো সন্তানটা রাখতে পারছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা যে কোনো কারণে হয়তো সে অ্যাবর্ট করছে, কি করছে তখন না, অ্যাবর্ট, মিসক্যারেজ হওয়া আর অ্যাবর্শন এক না। হ্যাঁ, তো তুমি এবার বলো যে তুমি কি বলতে চাইছো, মিসক্যারেজ বলতে চাইছো না মানে অ্যাবর্শন? আমি আমি এতটা স্পেসিফিক্যালি হয়তো জানি না, কিন্তু আমি বলতে চাইছি যে ও বাচ্চাটা, বাচ্চাটাকে নিজের ইচ্ছেতে মেরে দিচ্ছে, এই তো হ্যাঁ, অবশ্যই। ধরুন অ্যাবর্শন করছে, হুম, তো হয়ে যাওয়ার পর তারপরে তার স্বপ্ন, আমি আমার 2-4 জন বন্ধুর কাছ থেকে আমি শুনেছি হুম। যে তারা উম, মানে স্বপ্ন দেখে যেটা তাদেরকে খুব পেনফুল, মানে বেশ অনেকটা দিন ধরে স্বপ্ন দেখে, স্টিল 10-12 বছর ধরে, যে তারা মৃত সন্তান প্রসব করছে। মানে আমি বলতে চাইছি অ্যাবর্শন করার পরে তারা দেখছে এটা, যে সে মৃত সন্তান প্রসব করছে, বা ভীষণ ভয় রয়েছে, বা কেউ তাদেরকে ধাওয়া করেছে, এইরকম আমি শুনতে পেয়েছি, স্বপ্নে দেখেছে। এবার সেই জন্য আপনাকে এই প্রসঙ্গে, আমি যেহেতু বাচ্চা মা দুটো সম্পর্ক শুনলাম, তাই জন্য এই প্রসঙ্গটা আমি এখানে উত্থাপন করলাম, যে এর মিনিংটা কি, অর্থ কি, কেন তারা দেখছে। তুমি সারা পৃথিবীকে ঠকাতে পারো, ঠিক আছে? পকেট মারি তোমার ভালো হাত তুলে নিলে, বাবার পকেট থেকে একটু টাকা তুলে নিলে ঠকাতে পারো। পরীক্ষার খাতাতে একটু এরকম করে উকি মেরে লিখে নিতে পারো, ঠিক আছে? যে যা খুশি করতে পারে, কিন্তু যেটা কেউই করতে পারে না সেটা হচ্ছে কেউই নিজেকে ঠকাতে পারে না। কিন্তু যারা ঠকায়, লোক ঠকায় বা কিছু একটা ভুল করে, তারা আগে নিজেদেরকে গল্প বলে, গল্প শোনায়। তারা আগে নিজেদেরকে গল্প শোনায়, গল্প শুনিয়ে নিজেদেরকে ঠকায়, ঠকিয়ে একটা বাজে কাজ করে, দিয়ে রেশনালাইজ করে। এবারে যেহেতু আমি তোমাকে বললাম যে একটা জীবন তোমাকে চুজ করেছে, চুজ করার পরে তোমার আর চয়েস নেই যে তুমি সেটাকে রাখতে চাও বা না চাও, রাখতে পারবে বা না পারবে। জীবনটা তোমাকে চুজ করেছে, তোমার উপরে একটা দায়িত্ব দেওয়া হয়। কেমন? এবারে আমাদের দেশে কি হয়, আমাদের দেশেই না, জেনারেলি মেয়েরা কোনোদিনও অন্যান্য, মানে একটা ছেলে যদি শিকার করে আসে, কিন্তু সে যদি দেখে সেখানে প্রচুর কুমির আছে, সে এসে বাকি ছেলেদেরকে বলবে দেখ ওখানে প্রচুর কুমির আছে। কিন্তু মেয়েরা কিন্তু সরাসরি কমিউনিকেশন করে না, মেয়েদের কথাবার্তাগুলো একটুখানি ঘোরানো পেঁচানো থাকে। কেউই শেম আর গিল্টের জন্য সত্যি কথাটা বলতে পারে না। একটা প্রাণ তুমি মেরে দিতেই পারো, চয়েস ইজ ইয়োর্স, কনসিকুয়েন্স ইজ অলসো ইয়োর্স। এবারে বাচ্চার ক্ষেত্রে কি হয় সেটা তোমাকে বলি। একটা বাচ্চা জন্ম হওয়ার, মানে পেটে আসার পরে 14 দিনের মাথাতেই বাচ্চা নিজেদের স্টেম সেল আগে মাকে ডোনেট করে দেয়।
মায়ের মজ্জায় বাচ্চার স্টেম সেল ঢুকে যায়, ঠিক আছে? স্টেম সেল ঢুকে গিয়ে মায়ের শরীরে যে রক্তটা তৈরি হয় সেটা খুব ফ্রেশ রক্ত তৈরি হয়। তাহলে মা, তোমাদের বাঙালিরা মারা অনেকে বলে না তোকে 9 মাস পেটে রেখেছি। স্যাক্রিফাইস একটা মেয়ে যতটা করে একটা বাচ্চা তার থেকে অনেক বেশি করে। সে তার নিজের জীবনের রিস্ক নিয়ে তার মজ্জা মানে স্টেম সেলস মাকে আগে ডোনেট করে। সেই জন্যই প্রেগন্যান্সিতে ক্যান্সার বা অন্যান্য ইমিউনিটি রিস্ক, ভাইরাল অ্যাটাকটা অনেক কমে যায়, কারণ বাচ্চা স্টেম সেলটা ডোনেট করে দিল, ব্লাডের প্রবলেমটা কমে যায়, স্টেম সেল করে দিল। এবারে মায়ের শরীরে যে রক্তটা সেটা কিন্তু বাচ্চার স্টেম সেল থেকে আসছে, কেমন? এটাকে ক্লিনিক্যালি বলে মাইক্রোশিমারিজম, ফেটো মেটার্নাল, ফেটো এফিটিও ফেটো মেটার্নাল মাইক্রোশিমারিজম, CHIMERISM। ফেটো মানে হচ্ছে ছোট বাচ্চা, মেটার্নাল মানে হচ্ছে মা, মাইক্রো মানে ছোট, শিমারিজম, শিমার হচ্ছে একটা গ্রিক ক্যারেক্টার, ছাগল, মানুষ, এরকম অনেকগুলো প্রাণী নিয়ে সেই ক্যারেক্টারটা তৈরি, কম্বাইন্ড ক্যারেক্টার। তো মায়ের শরীরের যেটা তার ধমনীতে যে রক্তটা বইছে সেটা বাচ্চার ওই স্টেম সেল থেকে তৈরি হয়, ঠিক আছে? আর মায়ের শরীরের সমস্ত জায়গাতে আলফা ফেটো প্রোটিন চলে আসে, আলফা ফেটো প্রোটিন। ফেটো মানে হচ্ছে বাচ্চা, ছোট ফেটাস। কেন এটা আসতে হবে? কারণ মায়ের শরীরে যখন একটা নতুন প্রাণ তৈরি হচ্ছে, মায়ের যে ইমিউনিটি সেল লিম্ফোসাইট, ওটা তো ওটাকে অ্যাজ এ ফরেন বডি বলে দেখবে, কারণ প্রথমে তো ওটা খুব ছোট থাকে, ওটা তো জানবে না যে এটা কি। তো এবারে সেটাকে চেনার জন্য সেটা তো চেনা জানা হতে হবে। সেই জন্যই মা বাচ্চাটাকে নিজের রিসোর্স দেওয়ার আগে বাচ্চাটাকে স্টেম সেলটা দেয় মাকে। সেই স্টেম সেলটা সে থেকেই লিম্ফোসাইট গুলো কমে যায়, তারা বুঝতে পারে যে না এটা আমাদেরই শরীরের একটা অংশ, কেমন? এবারে তারপর থেকে যেটা 7 দিনের পর থেকেই সেই বাচ্চা, সেই ফেটাস আর মায়ের মাঝখানে কমপ্লিট একটা প্রোটিন মেটাবলিজম হয়ে গেছে, রক্তর চ্যানেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবারে যদি মেয়ে সন্তান হয় তাহলে এই স্টেম সেলটা থাকে প্রায় 10 বছর, কিন্তু যদি ছেলে সন্তান হয় এটা থাকে হচ্ছে 30 বছর শরীরের মধ্যে, কেমন? তো এবারে বাচ্চার প্রোটিন যেটা তোমার শরীরে ঢুকে গেল সেটা তো তুমি জানো না কোথায়, মজ্জাতে মজ্জাতে ঢুকে গেছে। এবারে তুমি অ্যাবর্শনটা তো করে দিলে তো বাচ্চাটাকে বের করে দিলে, ঠিক আছে? কিন্তু তোমার মজ্জাতে যে স্টেম সেল গুলো আছে, তোমার যে ব্লাডটা বাচ্চার ব্লাড থেকে তৈরি হচ্ছে, এটা তো তুমি জানো না। তো এবারে কি হবে? ব্লাডটা শরীরে আছে কিন্তু লিম্ফোসাইট গুলো দেখছে বাচ্চা নেই, তারা ভাবছে যে এই রক্তটা তো আমার রক্ত না, কারণ তারা তো কোনো সিগন্যাল পাচ্ছে না, কারণ বাচ্চার হার্টটা যখন বিট করবে তখন বডিতে দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি চলবে। বাচ্চার হার্ট বিট প্রায় 250 বিটস পার মিনিট হয়, মায়ের প্রায় 70, 80, 85 এরকম হয় প্রেগন্যান্সি। তো এবারে এই যে দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, সেখান থেকে অর্গানগুলো বুঝছে যে তুমি প্রেগনেন্ট। এবারে বাচ্চাটা বেরিয়ে গেল কিন্তু তোমার রক্তটা হচ্ছে বাচ্চা স্টেম সেল থেকে তৈরি হচ্ছে, তোমার যে লিম্ফোসাইট গুলো সেগুলো আর রক্তটাকে চিনতে পারছে না, কারণ আরেকটা সিগন্যাল পাচ্ছে না। এবারে তারা তোমার শরীরের যে সেলগুলো সেগুলোকেই মারতে আরম্ভ করে দেবে, যেটাকে বলে অটো ইমিউনিটি, ঠিক আছে? অ্যাবর্শন করার পর অটোইমিউনিটি ডিজিজ হয়, ইমিউন ডিজিজ তুমি করলেই তোমার অটো ইমিউনিটি হবে, যেদিনই তুমি করো, যে তুমি পিলস খেয়ে মারো, বাচ্চা যে কেটে মারো, যে করেই মারো, কারণ তোমার শরীরে আলফা ফেটো প্রোটিনটা থেকে গেল, ওটা তুমি বের করতে পারবে না মজ্জাতে, তো কেমন? এবারে
তোমার শরীরের ইমিউনিটি সেলটাই সেই কি যেন বলে, তোমার শরীরের ইমিউনিটি সেলটাই তোমার শরীরের বিভিন্ন ব্লাড সেলস হোক বা আদার সেলস হোক ওগুলোকে ভায়োলেন্টলি অ্যাটাক করবে। অটো ইমিউনিটি কিরকম হয়, যেরকম অ্যালার্জিক ডিসঅর্ডার, প্রচন্ড গা চুলকাতে পারে, বা আর্থ্রাইটিস কমন, নিতে প্রচন্ড ব্যথা হতে পারে, বা অটো ইমিউনিটি হচ্ছে যেরকম তোমার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, তোমার শরীরের নার্ভের যে এক্সটার্নাল লেয়ার সেটাকেই তারা, মাইলিন লেয়ারটাকেই তারা খেতে আরম্ভ করতে পারে। সুতরাং পিঠে স্পাইনাল কর্ডের ব্যথা শুরু হতে পারে, ঘাড়ের ব্যথা শুরু হতে পারে, পাটা চিনচিন চিনচিন করতে পারে। এবারে তো শরীরের ভেতরে তো একটা ভায়োলেন্স তৈরি হয়ে গেছে, তো কেমন, কিন্তু ব্রেন কিন্তু বুঝতে পারছে না হচ্ছেটা কি। যেহেতু ব্রেন বুঝতে পারছে না, সেই জন্য ব্রেন বিভিন্ন ধরনের স্বপ্নে রিসোর্ট করবে। এবং সাধারণত দেখা গেছে যে যারা অ্যাবর্ট করেছে তারা কাঠের কৃষ্ণ ঠাকুর দেখে। কাঠের কৃষ্ণ ঠাকুর এটা একটা স্টিরিওটিপিক্যাল স্বপ্ন যারা অ্যাবর্ট করেছে তারা দেখে। তারা দেখে যে কোনো মেলাতে বাচ্চার সাথে নিয়ে গেছে, হঠাৎ করে বাচ্চাটা হারিয়ে গেল, সেই রকম স্বপ্ন দেখে। চোখের সামনে বাচ্চাদের মরে যাওয়ার স্বপ্ন দেখে, বা কোনো প্রাণীর মরে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তাদের বাজে স্বপ্ন দেখাটা শেষ জীবন পর্যন্ত বন্ধ হয় না। মানে তুমি একটা জিনিস, যেরকম ভারত একবার ওয়ার্ল্ড কাপ জিতলো, তো 50 বছর ধরে গুড ফিলিংস রয়েছে। তুমি একবার অ্যাবর্ট করলে তো সারাটা জীবন সেটা তোমার ভেতরে থেকে গেল, কেমন। এরপরে কি হয়, ধরো 10 বছর পরে আস্তে আস্তে সেই ফেটো প্রোটিন গুলো চলেও গেল, কিন্তু তোমার তো ততদিনে সমস্ত মেমোরি, ওই নেগেটিভ মেমোরি স্বপ্ন দিয়ে ফর্ম হয়ে গেছে 10 বছরের মধ্যে। তখন আর ঘুম আসতে চায় না, কারণ ঘুমলেই বাজে স্বপ্ন একটা সময় পরে ওটা হয়ে যায়। তো অ্যাবর্শনের পরে অনেকে নট অনলি ঘুমের করে, বা অনেক সময় জেগে থেকেও চোখের সামনে, ধরো বাথরুমের নল চালালো, সেখান থেকে রক্ত পড়তে দেখতে পারে, তার তার পারসেপশনটাই বদলে যেতে পারে। সে আওয়াজ শুনতে পারে, বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারে, বা তার মনে হতে পারে যে ঘরের অন্যদিকে কেউ আছে, সে আলাদা আলাদা স্বপ্ন শুনতে পারে। কারণ তার ব্রেন তো একটা কনফিউশন স্টেটে চলে গেছে না, কারণ সে বুঝতে পারছে না যে শরীরে হচ্ছেটা কি। শরীরই নিজের শরীরকে অ্যাটাক করছে। এক সময় বাচ্চা ছিল, হঠাৎ করে বাচ্চাটা নেই। তো সুতরাং choices are yours, so are the consequences. অ্যাবর্শন করবে, করে নাও, করে অনেক সময় মেয়েরা একটু ভালো ফিল করে, অধিকাংশই, যে হ্যাঁ এই কারণের জন্য আমি করেছি, বা ওই কারণে একটা জাস্টিফিকেশন দেয়। সারা পৃথিবীকে বুঝিয়ে দেবে, নিজেকে বোঝাতে পারবে না। একটা প্রাণ তুমি যদি নিয়ে নাও, যেটা তুমি দিতে পারবে না, মানে তোমার তো চয়েস না ওটা। তুমি যদি একটা প্রাণ নিয়ে নাও, তারপরে যা হবে সেটাও কিন্তু তোমার চয়েস না। এইগুলো হচ্ছে স্বপ্ন। কাঠের কৃষ্ণ দেখা, রক্ত পড়তে দেখা, মরে যেতে থাকে, এবং এগুলো খুব স্পেসিফিক্যালি ওয়েল ডকুমেন্টেড। আচ্ছা, অনেক রকমের স্বপ্ন আছে। তবে আচ্ছা, অনেক সময় যখন আমরা মানে টিনেজার, মানে টিনেজ বয়স যখন আমার, তখন আমি দেখছি যে আমি কোন একটা হিংস্র বাঘ টাক এরকম জাতীয় কেউ এসেছে তাড়া করে, মানে তাড়া করছে ঘুমের ঘোরে, আমি দেখছি, আমি ভয় পাচ্ছি। তো এটার কোনো মিনিং আছে? মানে আনম্যারিড মেয়ে, টিনেজ। দেখো, মিনিং তো সবেরই আছে, মিনিং ছাড়া তো কিছুই নেই। আমরা কিছু জিনিস ডিকোড করতে পেরেছি, কিছু জিনিস ডিকোড করতে পারিনি। যেগুলো আমরা ডিকোড করতে পারিনি সেগুলো আমরা ধারণা দিয়ে চালিয়ে দিয়েছি। যেগুলো ডিকোড করতে পেরেছি তার পেছনে সায়েন্স রয়েছে, সেটাকে রিডিসকভার করার মেথড রয়েছে। এবার তুমি যেহেতু বললে যে হিংস্র বাঘ, এবারে যাহা তো একটা ড্রিমের
আমরা এতক্ষণ পর্যন্ত কনটেক্সট গুলো দেখছিলাম, বাচ্চা কেন হাসে, তার বা অ্যাবর্শনের পরের ড্রিম, বা যাদের উপরে প্রেশার রয়েছে মেয়ে বা ছেলে হওয়া তাদের, এগুলো হচ্ছে কনটেক্সট। এবারে আমরা আসছি কন্টেন্টে। তুমি যে প্রশ্নটা করলে সেটা হচ্ছে কন্টেন্ট, ড্রিমের কন্টেন্ট। সেখানে কন্টেন্টে একটা বাগ রয়েছে, কেমন? এবারে তোমাকে, তুমি কি দেখলে সেটারও আগে ওই আর্কিটাইপটাকে তোমাকে বুঝতে হবে। যেরকম বাঘ ইজ নট এ সোশ্যাল অ্যানিমেল, মানে বাঘ জেনারেলি একা থাকে। আবার সিংহ সোশ্যাল অ্যানিমেল, সিংহ একটা ট্রাইব নিয়ে থাকে যেটাকে লায়ন্স প্রাইড বলে, কেমন? তো তুমি বাঘ দেখলে, হিংস্র বাঘ দেখলে, তোমাকে তাড়া করছে দেখলে, তো তখন তোমাকে বুঝতে হবে তোমার জীবনে যে রয়েছে ডমিনেন্ট মেল, তুমি যদি এবার ছেলে বাঘ দেখো, ডমিনেন্ট মেল ফিগার যে রয়েছে সে তোমাকে অনেক বেশি সোশ্যালি আইসোলেট করার চেষ্টা করছে, তখন তুমি দেখবে বাঘকে, কেমন? এবার তোমার যদি জীবনে এরকম কেউ থাকে যে তোমার, যার নিজস্ব একটা সার্কেল রয়েছে, গ্রুপ রয়েছে, যে তোমাকে একটা সার্কেল দেওয়ার চেষ্টা করছে, বা তুমি একটা সার্কেলের মধ্যে রয়েছে, যে প্রচন্ড ডমিনেন্ট, তখন তুমি বাঘ দেখবে না, তখন তুমি সিংহ দেখবে, কারণ সিংহ হচ্ছে সোশ্যাল। ঠিক আছে? এবারে তুমি যদি টিনেজ বয়সে চিরাচরিত কাজ করে যাও, মানে লোকে কন্ট্রোল করছে, গড়ে অনেক মেয়েটে, মানে কাজ করতে যাচ্ছ আসছো, তখন তুমি কলোনিয়াল অ্যানিমাল দেখবে, যেরকম পিঁপড়ে দেখতে পারো, মৌমাছি দেখতে পারো, যারা কলোনাইজড ওয়েতে থাকে তাদেরকে দেখবে। তো তো তোমার যে, কারণ টিনেজে তো একটা সেক্সুয়ালিটিটা ডেভেলপ হয় মেয়েদের, আর সেক্সুয়ালিটিটা প্রচন্ড ভাবেই সোশ্যালি ইনফ্লুয়েন্সড হয়। সেক্সুয়ালিটিটা প্রচন্ডই তার ফিলিংস ড্রিভেন না, মেয়েদের সেক্সুয়ালিটিটা অর্গান ড্রিভেন না, মানে বডি ড্রিভেন, ইট ইজ ব্রেইন ড্রিভেন, ইট ইজ হার্ট ড্রিভেন। ঠিক আছে? তো পার্টিকুলারলি টিনেজে মেয়েরা, মেয়েদের যে ড্রিমের কন্টেন্ট হয় সেখানে অ্যানিমালের কন্টেন্টটা থাকে প্রচন্ড বেশি, কারণ আর্কিটাইপ এগুলো, কেমন? এবার ধরো টিনেজে কোনো মেয়ে বারে 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 গরু দেখছে, তার মানে হচ্ছে সে একটা পোষ মানা এনভায়রনমেন্টে রয়েছে, একটা, মানে তাকে ভালো রাখা হচ্ছে, কিন্তু তাও তাকে ইউজ করে নেওয়া হচ্ছে, মিল্কিং করে দেওয়া হচ্ছে, মানে সে সবকিছুই পাচ্ছে, কিন্তু তাও যেন কোথাও কেউ একজন তাকে মিল্ক আউট করে নিচ্ছে, তাকে ইউজ করে নিচ্ছে, কেমন? এবারে তুমি ধরো দেখছো মাছ, প্রচুর মাছের তুমি দেখছো, ভালো স্বপ্ন হয়তো দেখছো তুমি মাছের। এবারে মাছ হচ্ছে বিগিনিং অফ দি এভলিউশন, অনেক পুরনো, অনেক পুরনো প্রাণী। মাছের থেকেই তো সব আসতে, মানে আগে অ্যালগেই এসছে, তারপরে যাই হোক এভলিউশনে, মানে আমাদের যে আজকে ম্যামলসটা রয়েছে তাদের আগে মাছ রয়েছে। তো যখনই তুমি মাছ দেখছো, হয়তো এরকম হতে পারে যে তোমার বাপের বাড়ির কথা মনে পড়ছে, বা পুরোনো দিনের কথা মনে পড়ছে, বা এরকমও হতে পারে যে তুমি প্রচন্ড ইমোশন ফিল করছো, শরীর পুরো জলে ভরে গেছে, তখন মাছ দেখতে পারে। মানে মেয়েরা যখন ওয়েট হয় টিনেজ বয়সে, বা তার একটু মানে উঠতি বয়সে, যখন মেয়েরা প্রচন্ড সেক্সুয়ালিটিটা এক্সপিরিয়েন্স করতে থাকে, তাদের শরীর তো প্রচন্ড ওয়েট থাকে, তাদের একটা সেক্সুয়াল আর্জটা অনেক বেশি থাকে, তো সেই সময় তারা মাছ দেখতে পারে, যেটা রিপ্রেজেন্ট করে সেই ওয়েটনেসটাকে। তো অ্যানিমাল কন্টেন্ট অনেক বেশি থাকে ইন জেনারেল টিনেজ মেয়েদের, যাদের একটা ইন্টিমেসি হয়েছে তাদের নিজেদের আত্মার সাথে, তাদের নিজেদের সেক্সুয়ালিটির সাথে। আচ্ছা, যদি আমি নিজেকে প্রিন্সেস হিসেবে দেখি স্বপ্নে, তাহলে কি আমি স্যাটিসফাইড, মানে আমি সাকসেসফুল? এটা আমি কি করে বলবো? মানে সেটার মিনিংটা কি সেইটাই হওয়া উচিত? দেখো, আমি কন্টেন্টটা সম্পর্কে বলতে পারি, আচ্ছা, স্পেসিফিসিটিটা তো নিয়ে আমি বলতে পারি না, মানে কন্টেন্টের ক্যারেক্টারাইজেশনটা নিয়ে বলতে পারি না, কারণ ক্যারেক্টারাইজেশনটা খুবই পার্সোনাল হয়, কেমন? কন্টেন্টটা তাও একটু জেনারেলাইজড, কনটেক্সট গুলো মোটামুটি একটু জেনারেলাইজড, কিন্তু ক্যারেক্টারাইজেশন, এবারে একজন ভূত কেন দেখলো সেটা মোটামুটি কনটেক্সচুয়ালি, আর
কন্টেন্ট ওয়াইজ বলা যায়। কিন্তু কেউ লাল কালারের ভূত কেন দেখলো, কেউ ভূতের মাথায় শিং কেন দেখলো, কেউ বড় বড় দাঁত কেন দেখলো, কেউ মাছের মানে মাছটা কেন দেখছে সেটা মোটামুটি একটা ঠাহর করা যায় থিওরিটিক্যালি। কিন্তু কেউ মাছকে বরফের মতন নিয়ে গায়ে কেন ঘষছে, কেউ মাছের মুকুট কেন পরে রয়েছে, কেউ মাছের ড্রেস কেন পরে রয়েছে, এগুলো ক্যারেক্টারাইজেশন। এবার ক্যারেক্টারাইজেশন একটা বাচ্চা যেভাবে বড় হয়েছে, যে সে যেভাবে পৃথিবীকে দেখেছে সেই হিসেবে ক্যারেক্টারাইজেশন গুলো তৈরি হয়। তো ক্যারেক্টারাইজেশন গুলো সবসময় পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয়। কেমন? যেমন ধরো একটা মেয়ে, এবং আমরা বারে বারে এখানে মেয়ে বলছি তার কারণটাই হচ্ছে যে আমরা যে ডেটাগুলো এখানে অ্যাসেসমেন্ট করছি সেগুলো মেয়ে পেশেন্টের ডেটা, বা আমরা যাদের ইস্যুটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি মেয়েদের ইস্যুটাকেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। তো সুতরাং যেহেতু আমাদের চর্চাটা মেয়েদের জীবন নিয়ে, আমি এখানে বারে বারে মেয়ে কথাটা বলছি, কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কিন্তু আমি যে কনটেক্সট গুলো বা ডেটাগুলো বা তথ্য বা ফ্যাক্ট গুলো এই কথোপকথনে তুলে ধরছি, সেগুলো ইন জেনারেল আমাদের মেয়ে পেশেন্টদের থেকে রেকর্ডেড ডেটা বা বাকি সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল যেগুলো হয়েছে মেয়েদের উপর, সেখান থেকে তোলা। তো এবারে একটা ইয়াং মেয়ে ধরো স্বপ্ন দেখছে সিঁড়ি, কোথাও কোনো একটা বিল্ডিং, সেখানে প্রচুর সিঁড়ি, সে এক সিঁড়ি দিয়ে যাচ্ছে, আরেক জায়গায় আবার আরেক সিঁড়ি, একটা হিয়ালির মতো, মানে গোলক ধাঁধার মতো। তখন তোমাকে বুঝতে হবে যে গোলক ধাঁধা মানে, তখন তোমাকে কন্টেক্সচুয়ালি বুঝতে হবে তার মানে আমি লাইফে কনফিউজড। এবং এটা তখন হয় যখন তার যদি পার্টনার থাকে, এবং সেই পার্টনার যদি তাকে মানে চোখের সামনে একটা সিগন্যাল দিচ্ছে কিন্তু ভেতর ভেতর অন্য কিছু চলছে, এরকম যদি হয়, তখন মেয়েরা এই ধরনের স্বপ্নগুলো অনেক দেখে, যেখানে তারা একটা গোলক ধাঁধায় হারিয়ে গেছে, বা তারা একটা, যারা কেরিয়ারিস্টিক মেয়ে তারা দেখবে আমরা উপরে উঠছি কিন্তু সিঁড়িটাই শেষ হচ্ছে না। কেমন? তো এই স্বপ্নগুলো তারা অনেক বেশি দেখে। আচ্ছা, স্বপ্ন আমাদের হিলিং প্রসেসে কাজে লাগতে পারে, মানে আরোগ্য লাভে শরীরের যে সমস্ত রোগ মোটামুটি হয় তার ইন্ডিকেশন কি আমরা স্বপ্নের মাধ্যমে পেতে পারি? দেখো, স্বপ্নটা ভালো তখনই হয় যখন তোমার শরীর ভালো চলছে। আর নেগেটিভ স্বপ্ন মানেই হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স গুলো বাজে। আজকে তোমার এক্সপিরিয়েন্সটা বাজে হয়, এবার আমাদের শরীরের যে সিম্প্যাথেটিক ব্যালেন্স, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, কাজ আর রেস্ট, অ্যাক্টিভেশন আর ডিঅ্যাক্টিভেশন, মানে চোখ খোলা সিম্প্যাথেটিক, চোখ বন্ধ করা প্যারাসিম্প্যাথেটিক, এর যে ব্যালেন্সটা, এটাকে বলে অটোনমিক ব্যালেন্স। এবার যখনই তোমার শরীর অটোনমিক ব্যালেন্সে থাকবে তখন তুমি হিলড। তখন তোমার স্বাস্থ্যের ডেফিনেশনই হচ্ছে একটা, মানে মোর স্পেসিফিক ডেফিনেশন হচ্ছে অ্যাচিভিং অটোনমিক ব্যালেন্স। কারণ তুমি যদি তুমি ধরো লোন নিয়েছো এবং তোমাকে মাসে মাসে সেটা ইন্টারেস্ট দিতে হচ্ছে, প্রত্যেক মাসে তোমার একটা স্ট্রেস রয়েছে, তখন আর অটোনমিক ব্যালেন্স থাকবে না, সিম্প্যাথেটিকটা অ্যাক্টিভেট থাকবে, তোমাকে বেশি কাজ করতে হবে, তো লোনটা চোকাতে হবে। ঠিক আছে? যখনই সিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেল, তুমি স্ট্রেসে রয়েছে, তখন তোমার স্বপ্নটা অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্স দেবে। আবার তুমি ধরো প্রচুর কাজ টাজ করে অ্যাচিভ করেছো, এখন একটু তুমি রেস্ট করতে পারছো কয়েকদিন কয়েক মাস। অনেকে হয় না, অনেক বিজনেস সিজনাল হয়, সিজন ভালো গেছে দুর্গাপুজোর পরে সে একটু রেস্ট নিচ্ছে, বা এরকম ধরনের পরীক্ষা শেষ হয়ে গেছে সে একটু, সেটাই। তখন প্যারাসিম্প্যাথেটিকটা বেড়ে যায়, রেস্টটা বেড়ে যায়। ঠিক আছে? রেস্টটা যেহেতু তার বেড়ে যায়, সে অনেক বেশি রেস্ট রিলেটেড, কিন্তু এটা বেড়ে যাওয়ার পরে যখন ব্যালেন্স হয়ে যায়, তখন তো আর শরীরকে খুব একটা স্বপ্ন দেখানোর দরকারও হয় না, কারণ এক্সপিরিয়েন্স গুলো ব্যালেন্সড, শরীরের ভেতরে কিছুই চলছে না। কিন্তু এবার ধরো তুমি অ্যাবর্শন করলে,
করার পরে এই যে অটো ইমিউনিটিটা, এটা তো পার্মানেন্ট হয়ে গেল। তো তোমার যে ফিলিংস গুলো সেগুলো তো রোজই নেগেটিভ হবে না? কারণ তোমার শরীরের ভেতরে যদি এত জ্বালা থাকে, বাইরের পৃথিবীটাকেও তো তুমি সেই হিসেবেই অনুভব করবে। তোমার মনে যদি শান্তি থাকে, ভালোবাসা থাকে, তোমার মনের মধ্যে যদি স্থিরতা থাকে, বাইরের পৃথিবীটাও তোমার সেরকমই মনে হবে। যখন তুমি নিজে স্থির, তোমার চোখে, তোমার কানের কাছে কেউ যদি বকর বকর করে, তুমি ওখান থেকে দূরে সরে যাবে। যখন তোমার ভেতরে ভালোবাসা রয়েছে, কেউ যদি হর্ন মারে, তুমি ওই জায়গায় যাবে না। তোমার ভেতরটা যদি একদম আনন্দে বা ভালোবাসায় বা স্যাটিসফ্যাকশনে ভরা থাকে, তাহলে কেউ তোমাকে চারটে কথা বলে দিল, তুমি কানে নেবে না, দূর। কিন্তু সেটাই যদি তোমার ভেতরটাতে জ্বালা থাকে, কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, রাগ থাকে, যদি তুমি কারাপশন করছো বা যেরকম অ্যাবর্শনের ক্ষেত্রে, তাহলে তো ভেতরটা তো ব্যালেন্স না। তো সবসময় একটা চালাকির মধ্যে দিয়ে রয়েছে, সবসময় একটা ঘেন্নার মধ্যে দিয়ে রয়েছে, রাগের, মানে ব্যালেন্স হতে পারছে না অটোমেটিক সিস্টেম, তাই না? তো সেই জন্য তখন তুমি কি করবে? কেউ ধরো একটা কথা বললো, তুমি তার 10টা মিনিং ধরবে। কেউ একটা কথা বললো, তুমি তার সাথে আর্গুমেন্ট করবে, ঝগড়া করার চেষ্টা করবে। কেউ একটা কিছু বলে দিল, তুমি সেটাকে নিয়ে 1000 ঘন্টা ভেবে নিজেকে আরো ডিপ্রেসড করে দেবে। তো এখানে কেউ কিন্তু তোমাকে কিছু বলছে না, কেউ তোমাকে আঘাত পৌঁছাচ্ছে না, কেউ তোমার খারাপ করছে না, কেউ তোমার ভালো করছে না। যা হচ্ছে তোমার ভেতরেই হচ্ছে, সেইভাবেই তুমি বাকি জিনিসগুলোকে ইন্টারপ্রেট করছো। তুমি সুখে শান্তিতে থাকলে তোমার মনে হবে পৃথিবীটা কি না ভালো, আর যারা সেই ভালোটা না, তারা আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যাবে। কিন্তু সেটাই যদি তুমি প্রচন্ড নেগেটিভ মাইন্ডসেটের হও, মানে ঝগড়া করছো, জেলাসি করছো, এটা লোভ, মানে কবে মেয়েটার বাবা মরবে আর আমি সম্পত্তিটা হাতড়াবো, এরকম জিনিস চলছে ভেতরে, তখন তোমার ভেতরের ইন্টারনাল এক্সপিরিয়েন্সটাই প্রচন্ড নেগেটিভ। তো তোমার চোখে যে রঙের চশমা থাকবে, তুমি পৃথিবীটাকে সেই রঙেই দেখবে। সবুজ চশমা পরলে সবুজ রঙের দেখবে, লাল চশমা পরলে লাল রঙের দেখবে। আমার মতন চশমা না পরে চলতে পারলে সুন্দরভাবে দেখবে, তোমার মতন চশমা পরে চলতে পারলে মাঝে মাঝে চশমাটা ঝাপসা হয়ে যাবে, ঝাপসা দেখবে। চোখে যে চশমা, সেইভাবেই তো পৃথিবীটাকে দেখবে। এবারে যদি তোমার চোখে নেগেটিভ চশমা হয়, তুমি ঘুমেও সেই স্বপ্নই দেখবে। আচ্ছা, তুমি কি ঘুমে চশমা পরলে তবেই কি স্বপ্ন দেখো, নাকি স্বপ্ন দেখো? আচ্ছা, যাই হোক, তো তোমার চোখে যে চশমা থাকবে, তোমার ভেতরে যে ফিলিংসটা থাকবে, তোমার ভেতরে যে ব্যালেন্সটা থাকবে, ওয়েলবিংটা থাকবে, সেইভাবেই তুমি পৃথিবীটাকে দেখবে। তুমি যদি নিজে সুস্থ থাকো, অসুস্থ মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার চারপাশে থাকবে না, তারা থাকতে পারবে না, তুমিও থাকতে পারবে না। কেমন? যে যেরকম, দেখো, মশাদেরকে তুমি কখনো দেখেছো মশা মশা খাওয়ার জলের মধ্যে ঘুরছে? দেখেছো কখনো? দেখোনি তো? তুমি কখনো দেখেছো পুকুরের জলে কাঁঠাল হচ্ছে? না। তুমি কখনো দেখেছো মরুভূমিতে পদ্ম ফুল হচ্ছে? না। তো যেটার যে এনভায়রনমেন্ট, সেটা সেই এনভায়রনমেন্টেই থাকে। নোংরা নালীর পোকারা নোংরা নালী খুঁজে নেবে, কেমন? তো তোমাকে সেই নোংরা, তোমার তোমার অতিষ্ঠ লাগবেই বাড়ির চারপাশে মশা হলে, কিন্তু তোমাকে মশাকে নিয়ে অতিষ্ঠ হওয়ার দরকার নেই। তুমি যদি নিজের বাড়িটাকে পরিষ্কার করে নাও, জলাগুলোকে সরিয়ে দাও, মশারা অন্য জায়গায় চলে যাবে, তোমার কাছে থাকবে না। এই তো সাধারণ নিয়ম। ঠিক ঠিক সেই জন্য তোমার জীবনের যে এক্সপিরিয়েন্স গুলো, ভেতরের এক্সপিরিয়েন্স, ইন্টারনাল এক্সপিরিয়েন্স, যেভাবে তুমি জীবনটাকে বুঝছো, শুনছো, শিখছো, যেভাবে তুমি অনুভব করছো, সেই দিয়েই তুমি পৃথিবী দেখবে। এবং যে চোখে তুমি পৃথিবী দেখছো, সেই সেই কন্টেন্ট গুলোই তোমার স্বপ্নের মধ্যে ঢুকবে। যেরকম একটা সাধারণ স্বপ্ন নিয়ে তোমাকে বলি, যাদের অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া রক্তাল্পতা যাদের থাকে, হ্যাঁ।
পার্টিকুলারলি মেয়েরা খুব কমন একটা তারা স্বপ্ন দেখে যে তারা কুয়োতে পড়ে গেছে আর উঠতে পারছে না, অ্যানিমিয়া হলে এরকম স্বপ্ন দেখে? বা তারা এরকম স্বপ্ন দেখে যে তাদের পিছনে লোকে দৌড়াচ্ছে আর তারা হাঁপিয়ে যাচ্ছে। তার কারণ যারাই অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে রক্তটা কম, তো এবারে রক্তটাই তো অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করে লাংস থেকে বাকি সমস্ত সেলে। আচ্ছা। এবারে যখনই রাতেবেলা তারা ঘুমায়, মেনি অ্যানিমিক পেশেন্ট তাদের স্লিপ অ্যাপনিয়াও থাকে, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হওয়াটাকে স্লিপ অ্যাপনিয়া বলে। স্লিপ অ্যাপনিয়া অনেক অ্যানিমিয়ার পেশেন্ট বা অনেক স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট নাক ডাকে, তাদের তাদের বিভিন্ন ধরনের অসুবিধে হয় নিঃশ্বাসটা নিতে। তো সেই জন্যই তারা স্বপ্ন দেখে যে তারা কুয়োতে পড়ে গেল, এবং এটা তখন দেখে যখন ঘরের দরজা জানলা বন্ধ। কেউ যদি, কোনো মেয়ে যদি অ্যানিমিক হয় এবং সে যদি এরকম স্বপ্ন দেখে যে সে কুয়োতে পড়ে যাচ্ছে, সে গিয়ে যদি রাতের বেলা জানলাগুলো খুলে দেয়, এই স্বপ্নটা আর আসে না। আচ্ছা। কেমন তো কুয়োতে পড়ে যাওয়া, অন্ধকার লাগা, কারণ কুয়োর ভেতরে তো অক্সিজেনটা কম, অনেক যে ডিপ কুয়ো, সেখানে বা গাড্ডাতে পড়ে গেল, এরকম এরকম মনে হয়। তার একটা জেনারেল ফিলিংসটা, কারণ অক্সিজেন কমে গেলে তো এনার্জিটাও কমে যায়, অত মুভমেন্ট করতে পারে না, কেমন হাঁপিয়ে যায় তাড়াতাড়ি। তো তার সবসময় মনে হয় যে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো এই হাঁপিয়ে যাওয়াটাকে স্বপ্ন রিপ্রেজেন্ট করে, কেউ তোমাকে চেস করছে, অনেকগুলো লোক তোমাকে দৌড়া করাচ্ছে, তুমি হাঁপিয়ে যাচ্ছ বা তুমি কুয়োতে পড়ে যাচ্ছ। এটা অ্যানিমিয়ার ক্ষেত্রে খুব খুব প্রফাউন্ড স্বপ্ন। অনেক সময় ঘুমের মধ্যে, মানে আমি যেহেতু মেয়ে, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে বলছি যে অনেক সময় আহ, ছোট বাচ্চার স্বপ্ন দেখে মেয়েরা। তো সেটার কি মিনিং, মানে সেটারও মিনিং আছে নিশ্চয়ই তাহলে? এই যে বললাম, মিনিং সবকিছুরই আছে। দেখো, আমি তো আর ভগবান নই যে সবকিছুর মানে আমি বুঝে বসে থাকবো। আমি আমি এটা আমি কোনো কিছুরই মানে জানি না, আমি একটাই জিনিস জানি, সেটা হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, হ্যাঁ। হুম। আমি জানি কনটেক্সট, ডেটা, কন্টেন্ট। হ্যাঁ, হুম। এবারে একটা মেয়ে বাচ্চার স্বপ্ন দেখছে, তো যারা এখনো মা হয়নি, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যেরকম 30-32 যাদের হয়ে গেছে, তারাও প্রচুর বাচ্চার স্বপ্ন দেখে। আবার কোনো মেয়ে বাচ্চার মা, কিন্তু তার হঠাৎ করে কাউকে ভালো লাগলো, সে ভিজুয়ালাইজ করছে, সে ইন্টারনালাইজ করছে অন্য কাউকে, সেও বাচ্চার স্বপ্ন দেখতে পারে। আবার সে বাচ্চাকে মেরে দিয়েছে, অ্যাবর্ট করেছে, সেও বাচ্চার স্বপ্ন দেখতে পারে। কেমন, আবার তার বাচ্চা খুব অসুস্থ, সেও বাচ্চার স্বপ্ন দেখতে পারে। তো এবার কনটেক্সটটা ছাড়া কোনো কিছুরই মিনিং হয় না। কেমন, যেরকম অঙ্কতে কেউ 90 পেয়েছে বলে সে ভালো স্টুডেন্ট হয় না, আবার কেউ 40 পেয়েছে বলেও সে খারাপ স্টুডেন্ট হয় না। কারো কাছে 1 কোটি টাকা আছে বলেই কিন্তু সে বড়লোক এরকম নয়, আবার কারো কাছে 10,000 আছে বলেও সে গরিব সেরকম নয়। মানে মাটেরিয়ালটা, ওভারঅল মাটেরিয়ালটা বা নাম্বারটা কনটেক্সট ছাড়া কোনো তার মানেই নয়। আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং এ একটা ছেলে পড়তো, বিঘ্নেশ বলে, তার লাস্ট নামটা আমি নাইবা বলি। বিঘ্নেশকে কোনো সময় পড়াশোনা করতে দেখা যেত না, ঘুরে বেড়াতো, মেয়েবাজি করতো, বড় লোকের ছেলে, সবকিছু করছে। এবারে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, বিঘ্নেশ রেড্ডি পেয়েছে হচ্ছে ডিস্টিংশন। সবাই খুব স্ট্রেসে পড়ে গেছে, আমরা এত খেটেছি 14 ঘন্টা 16 ঘন্টা ইঞ্জিনিয়ারিং, আমাদের চেয়ে কি খারাপ নম্বর, আর বিঘ্নেশ এত নম্বর পেয়ে গেছে।
বিঘ্নেশ সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে ব্যাক খেয়েছে, থার্ড সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে ব্যাক খেয়েছে, ফোর্থ সেমিস্টারও একটা সাবজেক্ট পাস করেছে। এবার বিঘ্নেশ ফার্স্ট সেমিস্টারে ডিস্টিংশন পেয়েছে। তোমার প্রশ্নটা কিরকম? তোমার প্রশ্নটা অনেকটাই, আচ্ছা কেউ যদি বাচ্চা দেখে, আচ্ছা বিঘ্নেশ যদি ডিস্টিংশন পায় তার মানেটা কি? তার কোনো মানে নেই। তার অনেক মানে হতে পারে, সে চিট মেরে পাস করেছেও হতে পারে, সে ভালো স্টুডেন্টও হতে পারে, আবার সে লাকে পাস করেছেও হতে পারে। কনটেক্সটটা দরকার। তো কেউ টাকা কামিয়েছে, কেউ করাপশন করে টাকা কামিয়েছে, নিজের ভাইকে চিট করে কামিয়েছে, কেউ কারো গলা কেটে কামিয়েছে, কেউ হঠাৎ রাস্তায় যেতে যেতে একটা ব্যাগ খুঁজে পেয়েছে, সেই ব্যাগটা তুলে নিয়ে এসছে, সেইভাবে কামিয়েছে। সে প্রচুর খেটে কামিয়েছে, বা তার বাপ তাকে প্রচুর দিয়ে গেছে। তো এবার যদি তোমার প্রশ্নটা এরকম হয় যে আচ্ছা কারো কাছে 1 কোটি রয়েছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তুমি একটা বোকা। কারো কাছে 1 কোটি রয়েছে, এইটার মানেটা তুমি যদি জানতে চাও, তার মানেটাই হচ্ছে তোমার মগজের ভেতরে একটু প্রবলেম আছে। এখন এখন ব্যাঙ্গালোর প্রচন্ড ঠান্ডা, এর মানেটা কি? কোনো মানে নেই। কনটেক্সটটা দরকার। আচ্ছা, যদি আমরা কেউ রেগুলারলি আমাদের নিজেদের, মানে আমি বলতে চাইছি যেমন আমরা হিসাব ডায়েরিতে যেমন দিনলিপিটা লিখি, সেরকম যদি আমরা ডায়েরিতে নিজের স্বপ্নটা ডেলিকার বেসিসে যতদিন মনে থাকে যদি লিখে রাখি, তো তখন আমরা নিজেদেরকে অ্যাসেসমেন্ট করতে পারবো। আমি তো অ্যাস্ট্রোলজার নই, আমি প্রেডিকশন দিতে পারবো না। না, আমি এটা জানতে চাইছি যে আমরা ওরকম করে লিখলে। পারবে তুমি, কি পারবে না আমি কি করে জানবো? হ্যাঁ, আমি থিওরি বলতে পারি। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি। এরকম অনেকেই রয়েছে যারা নিজেদের সমস্ত স্বপ্ন ডকুমেন্ট করেছে ছোট থেকে। আচ্ছা। যদি যে নিজেকে বুঝতে চাইবে, যে নিজেকে ভালো করে আরো বুঝতে চাইবে, যে নিজেকে ইমপ্রুভ করতে চাইবে, সে নিজের স্বপ্নগুলোকে লিখবে, সেগুলো নিয়ে চর্চা করবে। হুম হুম। আর জেনারেলি প্রেগন্যান্সিতে যে কোনো মেয়ে পেশেন্টকে আমরা পার্টিকুলারলি বলি স্বপ্নগুলোকে লিখে রাখতে, আমরা সেগুলোকে অ্যাসেসমেন্ট করি, কারণ আমাদের কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। প্রেগন্যান্সিতে বাচ্চার কি ফিলিংসটা চলছে সেটা মায়ের স্বপ্ন ছাড়া বোঝাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তুমি রোজ গিয়ে আর মাকে আল্ট্রাসাউন্ড করাতে পারবে না, এটা ম্যানেজমেন্টের জন্য। তো ইন জেনারেল প্রেগন্যান্সির কেসে আমরা মায়েদেরকে সাজেশন দিই যে তারা তাদের স্বপ্নগুলো লিখুক, আমরা উইকলি অ্যাসেসমেন্ট সেটা করি। বাকি ক্ষেত্রে দেখো, ভারতে খুব কম মানুষ আছে যারা নিজেদের দোষটাকে বুঝতে চায়, নিজেদের ভেতরের অন্ধকারটাকে বুঝতে চায়, নিজেদের ভেতরে যে ইউনিভার্স আছে সেখানে যেতে চায়। লোকেদের ভয় লাগে নিজের ভেতরে ঢুকতে, প্রচন্ড নোংরা তো, প্রচন্ড ঘেঁটে রয়েছে, প্রচন্ড অন্ধকার, ডার্ক। সেই জন্যই লোকে সবাই নিজেকে অ্যাভয়েড করে, সেই জন্যই তারা অন্যের পেছনে কাঠি করে, অন্যের দোষ ধরে, অন্যকে জ্ঞান দেয়, অন্যের কমপ্লেন করে। কারণ যেই কেউ নিজের ভেতরটা দেখবে সে তো বুঝতে পারবে যে আমি, মশা আমাকে অতিষ্ঠ করছে, আমি বন্দুক নিয়ে মশার পেছনে ছুটছি না, আমাকে তো নিজের বাড়িটাকে পরিষ্কার করতে হবে। ঠিক সেইভাবে আমাকে কেউ অতিষ্ঠ করছে, তার কারণটা এটা না যে কেউ আমাকে অতিষ্ঠ করছে, এর কারণটা হচ্ছে আমার ভেতরটাই এরকম যে আমার ভেতরটাই সেই অতিষ্ঠ করাটাকে অ্যাট্রাক্ট করছে। তো সেই জন্যই ভারতে পড়াশুনো লেখাপড়া হয় না, এখানে হচ্ছে কে কাকে কন্ট্রোল করতে পারে। সবাই নিজের ধারণাটা অন্যের ঘাড়ে চাপাতে চায়। সবাই বলতে আমি এখানে মেজরিটির কথা বলছি, হ্যাঁ, সবাই মানে সবাই নয়। তো যেহেতু লোকজন নিজের ধারণা মানে হচ্ছে যেগুলো সে নিজেও শেখেনি, মাথার মধ্যে তৈরি হয়ে গেছে। তো এবার তাদেরকে তুমি যদি বলো যে স্বপ্নটা, সেই ডিসিপ্লিনটা কিন্তু ভারতে তৈরি হয়নি। খুব কম লোকের রয়েছে যে নিজেকে জানতে চায়, নিজেকে চিনতে চায়, ইমপ্রুভ করতে চায়। যারা চায়, যারা লাইফে গ্রোথ চায়, ইমপ্রুভ করতে চায়,
যারা লাইফের যে আউটকাম সেটাকে নিয়ে স্যাটিসফাইড না, যারা একসেপ্ট করছে না, তাদের অবশ্যই লেখা উচিত। কারণ সাবকনসিয়াসটাকে না বুঝলে দৈনন্দিন কি হচ্ছে, আশেপাশের লোকজন কিরকম, জীবনটা কোন দিকে যাচ্ছে, সেটা তো বোঝা যাবে না। সেই জন্য যারা গ্রোথ সেন্ট্রিক তারা ইন জেনারেল ডিসিপ্লিনড হয়, যারা লাইফে গ্রোথ চায় তারা ডিসিপ্লিনড হয়। তারা, এখন তো অনেক টুলস রয়েছে, নিজের অডিও রেকর্ড করে রেখে দেওয়া যায় স্বপ্নটাকে, লেখারও দরকার হয় না। কিন্তু লোকেদের তো শর্টস দেখেই সময় কাটে না। এখন তো গোল্ড ফিশের অ্যাটেনশন হচ্ছে 5 সেকেন্ড। গোল্ড ফিশ পেট যেগুলো বাড়িতে থাকে, একেবারে। 5 সেকেন্ড তারা অ্যাটেনশন দিতে পারে। হুম। এখনকার ভারতের লোকেদের অ্যাটেনশন তো গোল্ড ফিশের মতনই, নাকি 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড যাদের অ্যাটেনশন, তারা নিজেদের স্বপ্নকেও অ্যাটেনশন দেয় না, জীবনকেও দেয় না, যা ইচ্ছে করে যায়। কিন্তু হ্যাঁ, যদি কেউ দিতে পারে, কারো যদি অ্যাটেনশন মানুষের মতন থাকে, তার কাছে যদি সে নিজে ইম্পর্টেন্ট থাকে, সে যদি ডাক্তারের ঘাড়ে নিজের স্বাস্থ্যটাকে না চাপিয়ে দিয়ে নিজেকে বুঝে আস্তে 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 সেটাকে ঠিক করতে চায়, তার স্বপ্নগুলোকে ডকুমেন্ট করা উচিত। যেরকম আমি তোমাকে অ্যানিমিয়ার কথা বললাম, কেউ একজন ডকুমেন্ট করেছে, তবে তো গিয়ে আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি। মানে ভারতে তো এরকম অনেক জায়গায় আছে, যেরকম বিহার, উত্তরপ্রদেশ, যেখানে মেয়েদেরকে ব্লাড টেস্ট নেওয়া যায় না, মানে মেয়েরা সামনে আসে না, যেরকম অনেক ট্র্যাডিশনাল মুসলিম ফ্যামিলিতে, কেমন। তো এবারে সবসময় মেয়েদের টেস্ট নেওয়াটা ফিজিবল হয়, কিন্তু যেহেতু এটা হাই কোরিলেশন আছে, যারা এই কুয়োতে পড়ার স্বপ্নটা দেখেছে তাদের সাথে অ্যানিমিয়ার, মোটামুটি একটা প্রাইমারি এই কোশ্চেনটা করে নেওয়ার পরে পেশেন্টদেরকে মোটামুটি বোঝা যায় যে মেয়েটার অ্যানিমিয়ার চান্সটা আছে কিনা। তাহলে কেউ একজন ডকুমেন্ট করেছে বা অ্যাকিউলিতে এই জিনিসটা ডকুমেন্টেশন হয়, তখনই তো এই। আমি পেশেন্টদের হিস্ট্রি নেওয়ার সময় দেখেছি যে আমরা ড্রিমসকে অ্যাসেসমেন্ট করি, সেই জন্যেই আরো বেশি করে এই এপিসোডটাকে আমার রাখার বড্ড আহ, শেখার ইচ্ছে ছিল আর কি। এই যে যেরকম, এটা সাধারণ, দেখবে অনেক মেয়েদের, তোমার বান্ধবীদের জিজ্ঞেস করলে তুমি দেখবে একটা মেয়েরা কমন স্বপ্ন দেখে, তারা পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু অন্য একটা কোশ্চেন পেপার চলে এসছে। তুমি মেয়েদেরকে জিজ্ঞেস করবে, তারা অধিকাংশই, অনেকে, মানে অধিকাংশ মানে একটা লার্জ প্রপোর্শন অফ মেয়েরা এরকম একটা স্বপ্ন দেখে যে তারা পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন পেপার অন্য চলে আসছে। বুঝতে পেরেছ? তার মানে হচ্ছে তারা জীবনে যেটা ইম্পর্টেন্ট বলে ভাবছে সেটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, মানে অন্য কিছু একটা ইম্পর্টেন্ট যেটা তারা ধরতে পারছে না। বুঝেছো? তো তোমার সাবজেক্ট, তুমি যেটা নিয়ে চলছো, মানে ধরো তুমি বিয়ে করতে চাচ্ছ, এই সেই সময় এই স্বপ্নটা দেখলে, তার মানে তোমার ব্রেন তোমাকে বুঝিয়ে দিল এখন তুমি যেটা করার চেষ্টা করছো সেটা কিন্তু তোমার লাইফের প্রায়োরিটি না। তখন তোমাকে একটু অ্যাওয়্যার হয়ে যেতে হবে, তোমাকে চারপাশটা একটু ভাবতে হবে। তুমি কারো একজনের সাথে একটা রিলেশনশিপে রয়েছে, তোমার ব্রেন এই স্বপ্নটা দেখালো পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু অন্য কোশ্চেন পেপার চলে এসছে। তোমাকে বুঝতে হবে যে ব্রেন কিন্তু কোথাও একটা খুঁত রয়ে গেছে মানুষটাকে নিয়ে, কোথাও একটা ব্রেন নট কনভিন্সড, এ হয়তো আমাকে চিট করতে পারে, বা এ হয়তো ঠিক ওইভাবে ওই নয় যাকে আমি খুঁজছি। তখন তোমাকে অ্যাওয়্যার হতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে। তো এই প্রশ্নের, মানে পরীক্ষার খাতাতে অন্য সাবজেক্টের প্রশ্ন আসাটা খুব কমন একটা স্বপ্ন মেয়েদের। এবং এরকমই এর সাথে আরেকটা স্বপ্ন আছে যে মেয়েরা কোথাও একটা যাচ্ছে কিন্তু কিছুতেই গিয়ে উঠতে পারছে না, হয় পরীক্ষা আছে কিন্তু কিছুতেই পৌঁছতে পারছে না, মানে পৌঁছতে যখনই পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, মানে কোথাও একটা পৌঁছতে যাচ্ছে কিন্তু পৌঁছতে পারছে না। তার মানেই হচ্ছে তারা জীবনে যেটা চাইছে তার প্রতি প্রচুর বাধা আসছে। কেমন, তারা জীবনে যে জিনিসটা চাইছে সেটার পথে প্রচুর বাধা আসছে। তো এই হচ্ছে
পরীক্ষার ব্যাপারে। আর তুমি গতকাল কি বলছিলে, পরীক্ষা নিয়ে তুমি কিছু একটা বলছিলে, যে কি সব স্বপ্ন দেখো তুমি পরীক্ষার সময় পড়ে যাও নাকি? না না, পরীক্ষার সময় মানে গিয়ে পরীক্ষাটা শেষ হয়ে গেছে এরকম দেখছি। এটাতে তো তোমার ভালো লাগার কথা, তুমি তো পড়াশোনা করোনি। যত পরীক্ষা জীবনে কম হয় ততই তো ভালো ছিল তোমার। নেক্সট ক্লাসে ওঠার বাসনাটা তো ছিল মনে। নেক্সট ক্লাসে ওঠার বাসনা, ও তো তুমি এমনি উঠে যেতে। তোমাদের পরীক্ষা দিতেও তো কি নেক্সট ক্লাসে ওঠার জন্য, ফেল করতে না কেউ? না, এমন ফেসিলিটি ছিল না স্কুলে। কিন্তু তোমার তো ফারাক পড়তো না, তুমি নেক্সট ক্লাসে ওঠো বা না ওঠো। মার খাবার ভয় ছিল, কিন্তু এটা কি ছিল যে নেক্সট ক্লাসে না উঠলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না। সেরকম তো ছিল না। তো পরীক্ষা যত শেষ হয়ে যায়, মানে পড়াশোনার প্রতি তো মনোযোগ নেই, পরীক্ষাটা দিয়ে কোনো রকমে উতরাতে পারলে হলো। কার নোটস পড়তে, কোন চোতা পড়তে? চোতা মুখস্থ করে পাস করেছো তো নাকি? তো এই যখন চোতাগুলো মুখস্থ করতে, তো ব্রেন তখন বলছে এই পরীক্ষাটা হয়ে গেল, আর চোতা পড়তে হবে না, এই আর কি। আর গতকাল তুমি বলছিলে তুমি প্রচুর বার পড়ে যেতে, জলে জলে পড়তে, ঘাটে পড়তে, মাঠে পড়তে। আমি বলছি যে হ্যাঁ, আমি পড়ে যেতাম বলিনি, মানে সুনামি এসে আমি চলে যাচ্ছি, আমাকে তোড়ে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা বলেছিলাম। তুমি তো বলেছো ঘাটের থেকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, একদম ছোটবেলায় যখন একটু বয়স, তখন দেখতাম যে ঘাটের মধ্যে থেকে, ঘাট থেকে পড়ে যাচ্ছি, কোথা থেকে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, এইটা দেখতাম। যে কোনো সময় মানুষ যখন পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, তখন মনে করবে সে ইমব্যালেন্সড। আচ্ছা, সামঞ্জস্য নেই। অটোনমিক ইমব্যালেন্সের একটা স্বপ্ন হচ্ছে পড়ে যাওয়া। এবং এরকম একটা রোগও আছে যেটাকে ভিটাগো বলে, হুম, ভার্টিগো, যেখানে ইমব্যালেন্স হয়ে যায়। ভার্টিগোতে ইমব্যালেন্স হয়ে মানুষ পড়ে যায়। ওই ইমব্যালেন্সটা মেন্টালও আর অটোনমিক ইমব্যালেন্স। তো এবারে এই যে পড়ে যাওয়াটা, ব্যালেন্স লুজ করেই তো মানুষ পড়বে। তো ছোটবেলাতে হোক বা বড়বেলাতে হোক, পড়ে যাওয়ার স্বপ্ন তারাই দেখে যাদের জীবনে ব্যালেন্সটা নেই। এবং ব্যালেন্সটা না থাকলে এই স্বপ্নটা যারা দেখে বিভিন্ন জায়গা থেকে পড়ে যাচ্ছে, হয়তো তারা দেখবে যে তাদের গালে প্রচুর ব্রণ হচ্ছে, বা মার্কস হচ্ছে, বা তাদের প্রচন্ড রাগ ধরছে, বা চুল পড়ছে। তো ইন জেনারেল কনটেক্সটটা হলো, যেহেতু অটোনমিক ইমব্যালেন্স, ব্যালেন্স অনেক চেষ্টা করেও হচ্ছে না, সে বারে বারে পড়ে যাচ্ছে। সুতরাং যারা এই স্বপ্নটা দেখে তাদের একটা শারীরিক ব্যাধি তার সাথে ইন জেনারেল জড়িয়ে থাকে। সেখানে চুল পড়া হতে পারে, প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে সেরকম হতে পারে, বডি হেয়ার উঠছে সেরকম হতে পারে, এগুলো হতেই পারে। তো ছোটবেলাতে ছিল না এরকম কোনো কিছু? মুখে ফোড়া হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত সমস্যাই রয়েছে। ফোড়াগুলো যেত কি করে? বাবা চাপকে বের করতো না টিপে বের করতো, কি করতো? সেটা নিয়ে আরেকদিন হয়। সেটা নিয়ে আরেকদিন হবে, যাই। তো ফোড়া হতো সেই জন্য তুমি পড়ে যেতে, বা সেই জন্য তোমার ব্রেন বলতে চাইতো যে এখানে একটা ইমব্যালেন্স রয়েছে কোনো কিছু একটা। সেই ইমব্যালেন্সটা শুধু নিজের শরীরেই নয়, ঘরের পরিবেশও হতে পারে, মা বাবার মধ্যে ঝুট ঝামেলাও হতে পারে, বা ভাই বোনের মধ্যে, বোন দিদির মধ্যে ঝুট ঝামেলা হতে পারে। হোয়াট এভার একটা জিনিস ব্যালেন্স না হলে মানুষের পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। আর আমি কালকে আরেকটা বলেছিলাম যে আমি স্বপ্ন দেখেছি আমি প্রচুর খাচ্ছি। খাচ্ছ খাচ্ছ, হুম। তো মানুষ তো, প্রচুর খাবার খাচ্ছি। মানুষ ডিপ্রেশনে খায়। খাবারের স্বপ্ন দেখলে মানেই হচ্ছে আমার আরো এনার্জি চাই, শরীরে এনার্জি নেই, তখন এনার্জি ফুরিয়ে যাবে। মানে সকাল থেকে, সকালে 5 পদ রাঁধবে, দুপুরে 5 পদ রাঁধবে, বিকেলে 5 পদ রাঁধবে। হ্যাঁ, ভারতে তো সবাই সব রাজ পরিবার কাজ করে তো সবাই উদ্ধার করছে, 5 5 পদ রাঁধতে হবে। তো যখন ভারতে উদ্ধার করা রাজ পরিবারের জন্য মেয়েদের 5 5 15 পদ রাঁধতে হলো সারাদিনে, তারপরে দিনের শেষে তার মধ্যে আর এনার্জি থাকলো না। তার তো নিজেরও খাওয়ার সময়, মানে সে খেয়েছে কিনা সেটাও দেখার কারো সময় নেই, তো সে খাওয়ার স্বপ্ন দেখবে।
কারণ সে তো মানে সে যতক্ষণে খেতে যাচ্ছে ততক্ষণে তো জেনারেলি লোকজন খেয়ে দিয়ে উঠে গেছে, বা তার কতটা রয়েছে, সে মন ভরে খাচ্ছে কিনা সেটা কেউ দেখছে না। তো সুতরাং সেই সময়টা তারা খাওয়ার স্বপ্ন দেখবে, বা তারা প্রচন্ড এনার্জি লেস হয়ে গেছে, তখন শরীর সেই স্বপ্নটা দেখাবে। কারণ খাবারটা তো ডিপ্রেশনের সাথে জড়িত। ইন জেনারেল ডিপ্রেশনের ওয়ান অফ দি আউটকাম হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া, ফাস্ট ফুড খাওয়া বা রেকলেস খাওয়া, এটা ডিপ্রেশনের সাইন। তো যারা বারে বারে খায়, প্রচুর খায়, এই যে এখনকার দিনে তো সব ধারণার ব্যাপার। লোকজন সবাই মানে ভারতে সব ঘরেই হচ্ছে রাজা মহারাজা, আর সবাই হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। দেখবে অনেকে জ্ঞান দিয়ে দেয়, একবারে খেতে নেই, বারে বারে একটু একটু করে খেতে হয়। তো যারাই ওই বারে বারে একটু একটু করে খাওয়ার জ্ঞানটা দেয়, তারা সবাই ডিপ্রেসড। কারণ যতবার তুমি খাবার খাবে ততবার তোমার ইনসুলিনটা বেড়ে যাবে। কিন্তু তুমি যদি দিনে 3 বার বা 2 বার, একবার যতটাই খাও, তুমি যদি পেট ভরে খেয়ে নাও, ওই সময়টা ইনসুলিন বাড়লো, আস্তে 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 নেমে যাবে। তো বারে বারে বাড়া মানে হচ্ছে ওই খোঁচা মারা আর কি, ইনসুলিনটা খোঁচা মারার মতন থাকবে। বারে বারে খায় শুধু তারাই যারা ডিপ্রেসড, কারণ কাজ করে থেকে উদ্ধার করছে না। একদম লাস্টে আমি যেটা শিখলাম, মানে আমরা মোটামুটি যদি নিয়ম অনুযায়ী আমরা আমাদের স্বপ্নটাকে মোটামুটি লিখে রাখতে পারার অভ্যাসটা করতে পারি, তাহলে অ্যাটলিস্ট নিজের জন্য নিজেকে ভালোভাবে বোঝা একটা উপায় করতে পারি আমরা। দেখো, আমাদের যে বিহেভিয়ার গুলো হয় না, সেগুলো আমাদের ভিতরের ফিলসফি দিয়ে ড্রিভেন হয়। ওকে, আমাদের মনের ভেতরে যে স্ট্রাকচার, যে ফিলসফি, যে জীবনের প্রতি, জীবনটাকে নিয়ে যে কনসেপ্টটা, কনসেপ্ট লিডস টু পারসন। ওকে, এবারে এই যে চিন্তাধারার প্যাটার্ন, যে আমরা যদি স্বপ্ন লিখে রাখি নিজেদেরকে বুঝতে সাহায্য হবে, না। তুমি যখন নিজেকে বুঝতে চেষ্টা করবে, নিজেকে বোঝাটা যখন তোমার কাছে ইম্পর্টেন্ট হবে, নিজেকে ইমপ্রুভ করাটা তোমার কাছে যখন ইম্পর্টেন্ট হবে, তুমি যখন লাইফটাকে টেক ইট ফর গ্র্যান্টেড নেবে না, তখন তুমি প্রত্যেকটা ব্যাপারেই ডিসিপ্লিনড হবে। তুমি রাস্তায় যা দেখেছো সেটাও তুমি লিখবে, যেটা তুমি পড়াশুনো করছো সেটাও তুমি লিখবে, স্বপ্নটাও তুমি লিখে রাখবে। সুতরাং জীবনটাকে নিয়ে তুমি যখন ছেলে খেলা না করে সিরিয়াস হলে, তখন তুমি সব জীবনের প্রত্যেকটা ব্যাপারকেই তুমি ফোকাস করবে। কিন্তু যদি তোমার জীবনটা তোমার কাছে একটা ছেলে খেলা হয়, মান্যতার ধারণা হয়, যা করার ঠাকুর করবে, যা দেওয়ার ঠাকুর দেবে, গঙ্গা স্নান করলাম পাপটা ধুয়ে যাবে, এরকম কিচ্ছু জীবনে হবে না। লোককে ব্লেম করলাম, ও আমাকে প্রচন্ড ক্ষতি করেছে, চিট করেছে, আমাদের নিজেদের আমরা যেগুলো করি সেগুলো আমাদের মনে থাকে না, আমরা কাকে কি করেছি, অন্যেরটা মনে থাকে। তো যখন এই সমস্ত থেকে বেরিয়ে একজন জীবনে উন্নতি করতে চায়, এবং উন্নতি করার তো কোনো বয়স হয় না, শেখার কোনো বয়স হয় না, জানার কোনো বয়স হয় না। তো অধিকাংশই ভারতে লোকে জীবনটা নিয়ে ভাবতে তখন বসে যখন জীবনটা অলরেডি ডিস্ট্রয়েড হয়ে গেছে। তো ইম্পর্টেন্ট এটা না যে তুমি তোমার স্বপ্নটাকে লিখে রাখছো কিনা, ইম্পর্টেন্ট এটা যে তোমার অটোনমিক ব্যালেন্স আছে কিনা, তুমি ভেতর থেকে হিলড কিনা, তুমি জীবনটাকে উপভোগ করছো কিনা, তুমি জীবনটাকে বাঁচছো না কাটাচ্ছ, তুমি কিউরিয়াস মানে তুমি কি আগ্রহী শেখার ব্যাপারে, না তোমার ব্রেনটা কি কিউরিয়াস ব্রেন না বিলিভিং ব্রেন, তুমি কি বিশ্বাস করো
না না ফাইন্ড করো, মানে এক্সপেরিমেন্ট করে বের করো, তুমি কি শিখে আনন্দিত হও, করে আনন্দিত হও, না একটা কাজকে শেষ করে আনন্দিত হও। তো স্বপ্ন, এই যে বিভিন্ন স্বপ্ন আজকে আমরা আলোচনা করলাম, সে প্রেগন্যান্সি স্বপ্ন হোক বা বাচ্চাদের স্বপ্ন হোক বা বা অ্যাবর্শনের পরের স্বপ্ন হোক বা ইয়াং মেয়েদের স্বপ্ন হোক বা বিভিন্ন প্যাটার্নের স্বপ্ন হোক, বিভিন্ন ডিজিজের স্বপ্ন হোক, এগুলো সবকিছুই শুধু স্বপ্ন নয়। তোমার চুল পড়ার থেকে নিয়ে বা ফোড়া হওয়ার থেকে নিয়ে, তোমার দাঁতে পোকা হওয়ার থেকে নিয়ে, তোমার নখে কালো হওয়ার থেকে নিয়ে, তোমার রাগ ধরার থেকে নিয়ে, তোমার লাল শাড়ি পরতে চাওয়ার থেকে নিয়ে, তোমার নীল রঙের পেন চাওয়ার থেকে নিয়ে, সব কিছুই তোমাকে তোমার ভেতরের পৃথিবী সম্পর্কে কিছু না কিছু বলে। কিন্তু ভারতে লোকে নিজেকে তো চিট করে, নিজের ভেতরটাকে ঠকায়। সেই জন্য তারা 500 টাকা খরচা করে অ্যাস্ট্রোলজারের কাছে যায় যে তাদের জীবনটা প্রেডিক্ট করার জন্য। এদিকে তার তার শরীর যে চিৎকার করে করে এত বছর বলেছে সেটা কানে যায় না। তো যারা নিজেদের শরীর সিগন্যাল দিচ্ছে, তাতেও তাদের কোনো কিছু যায় আসে না। স্বপ্নতে দেখছে, কেউ সেই স্বপ্নটা নিয়ে ভাবছে না, কারো কারো সকালে কনস্টিপেশন আছে, সে সেটা নিয়ে ভাবছে না। সবাই ভাবছে যে কি করে এই প্রবলেমটাকে সরিয়ে দেব। কেউ প্রশ্নটা করছে না যে আমার এটা কেন রয়েছে, কেন, কেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিভাবে সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন না। জীবনে কি করতে হবে সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, কেন করব সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্বপ্ন লিখে রাখা হোক বা অন্য কিছু লিখে রাখা হোক, এটা সলিউশন না। সলিউশন হচ্ছে নিজেকে ওই জার্নিটা করানোর জন্য এগিয়ে নিয়ে যাবে। যখন জার্নিটা করবে তখন যত ভালো গুণগুলো আছে আস্তে আস্তে হয়ে যাবে, তাই না? তখন আর যেরকম এখন তুমি রোজ দিন পড়াশুনো করো লক্ষ্মী মেয়ের মতন, গত 2 বছর ধরে পড়ছো, এখন তুমি পড়াশুনো না করলে তোমার কষ্ট হয় যে একটা দিন পড়াশোনা করলাম না। ছোটবেলাতে পড়াশোনা করতে গেলে তোমার কষ্ট হতো। তো যেটা মানুষের ভালো লাগবে, ভালোবাসবে মানুষ, যেটাতে তার হিলিং হবে, যেটা তার জীবনের একটা পার্ট, যেটা তাকে একটা এক্সিস্টেন্স দেয়, শিক্ষা দেয়, ভালোবাসা দেয়, সেটা যখন মানুষ অ্যাডাপ্ট করবে সমস্ত ভালো গুণগুলো তার মধ্যে এক এক করে আসবে। আর যখনই দেখবে তার ভেতরটা বিগড়ে গেছে, রান্নাঘরের বাসন মাজা শুনে তুমি বুঝতে পারবে যে তার জীবনে কি চলছে। বাসনগুলো ডং ডুং টাং টুং ট্রিং করে আওয়াজ হবে, ঠিক আছে? দেখবে কড়াই রাখার জায়গাতে তার থালা রয়েছে, থালা রাখার জায়গাতে তার বাটি রয়েছে, বাটি একসাথে রয়েছে, কড়াই একসাথে রয়েছে, কৌটোটা দেখবে একটু এরকম করা রয়েছে। তুমি একজন মানুষ কিভাবে চপ্পল রাখছে সেখান থেকেও তুমি বুঝতে পারো যে তার চিরাচরিত জীবনে কি চলছে। তো সেই জন্যই তোমাকেই শুধু নয়, যারা শুনছে, যারা দেখছে আমাদের আলোচনা, তাদেরকেও আমি বলতে পারি, ঘুমকে যদি ভালো করতে হয় স্বপ্নকে ভালো করতে হবে। স্বপ্নকে যদি ভালো করতে হয় জীবনের অনুভূতিগুলোকে ভালো করতে হবে। অনুভূতিগুলোকে যদি ভালো করতে হয় জীবনের অনুভবটাকে ভালো করতে হবে। জীবনের অনুভবটাকে যদি ভালো করতে হয় নিজের পরিবেশটাকে ভালো করতে হবে। নিজের পরিবেশটাকে যদি ভালো করতে হয় নিজের ভেতরটাকে ভালো করতে হবে। যেটা অনেক লম্বা প্রসেস, এত তো খাটবো না। ভারতে হচ্ছে খাটবো না, ভগবান দিয়ে যাবে, অ্যাস্ট্রোলজার বলে দেবে, ভগবান সলভ করে দেবে, ডাক্তার ব্যাধি সারিয়ে দেবে, সব কেউ না কেউ করে দেবে, আমরা কিচ্ছু করব না। আমরা জন্মে উদ্ধার করেছি, সেই জন্যই আমাদের আর কিছু করার নেই, যা করার বাকি রাখবে। এটা এরকম না করে যখন তুমি বুঝবে জন্ম হয়ে গেছে, এবার যা করতে হবে আমাকেই করতে হবে, করবে, ভালো স্বপ্ন দেখবে,
ভালো অনুভব হবে, ভালোবাসা অনুভূতি হবে, জীবনে চাপ থাকবে না, রাগ থাকবে না, দুঃখ থাকবে না, সবকিছুই ভালো লাগবে। আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছি হয়ে যায়। আলোচনার শেষে। ঠিক আমাদের আছে। যে এই কথোপকথনটা হুম। আমরা এতটা সময় দিচ্ছি, হুম। ক্লাসটা সবার সাথে করছি, এর কারণ, এর একটা প্রধান কারণ হচ্ছে আমরা, আমাদের একটা অবজেক্টিভ রয়েছে যে সবাই তো একই ন্যারেটিভ শুনে আসে। সাধারণ, কারণ বাংলা ভাষাতে তো আর বিজ্ঞানটা প্রচার করা হয়নি। আমরা সাধারণ লোকেদের সাথে এটাই শেয়ার করতে চাইছি যে বিজ্ঞানটা কিন্তু মাতৃভাষাতেও সম্ভবপর। একদম। ও যখন সাধারণ একটা মেয়ে বৈজ্ঞানিক ভিত্তিগুলো খুব সাধারণ ভাষাতে শুনছে, তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে সে মিলিয়ে নিতে পারছে, সেগুলো সে অনুভব করতে পারছে, তখন তার মধ্যে কোথাও না কোথাও একটা কনসিয়াসনেস তৈরি হবে, তার ঘুমটা ভালো হবে। সুতরাং এটা হচ্ছে একটা থিওরি যে আমাদের এই আলোচনা যারা মন দিয়ে শুনবে তারা রাতে ভালো ঘুমোতেও পারবে। সুতরাং তুমি যে তন্দ্রাচ্ছন্ন হলে, সেখান থেকে মোটামুটি বোঝা গেল এই থিওরিটাও ঠিক। একদম। একদম। তাহলে এবার শেষ করা যাক। আগামী অবশ্যই। আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে চর্চা করব। একদম। নমস্কার।